সুপ্রিয় চিকিৎসক বিন্দু, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনার একটা বিশেষ সেশনে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, যেটা হচ্ছে জুন 2026-কে টার্গেট করে আমাদের এই সেশনটা এফসিপিএস পার্ট 1 সার্জারি প্রিপারেশনের জন্য। আমরা আসলে বেশ কয়েকটা ব্যাচের নতুন ওরিয়েন্টেশন শুরু করতেছি, এবং যেখানে মাত্র 2 মাস প্রিপারেশন যেহেতু নিতে পারবো আমরা, এই 2 মাসে কিভাবে একটা কমপ্লিট প্রিপারেশন নেওয়া যায় সেটার একটা ধারণা গাইডলাইন আমরা দেওয়ার চেষ্টা করবো। আজকে আমাদের সাথে যুক্ত আছেন ডক্টর তুষার দাস রূপক। উনি এফসিপিএস পার্ট 1 পাস করেছেন এবং এখন এফসিপিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আসেন সার্জারিতে সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তো আমি খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ডক্টর তুষার দাস রূপককে। আমি ডক্টর তুষার দাস রূপককে অনুরোধ করবো যে আমাদের আজকে যে ব্যাচগুলো ওরিয়েন্টেশন, মেইনলি আমরা তো লং ব্যাচ, ক্রাশ ব্যাচ, এক্সাম ব্যাচ এবং ক্লিনিক্যাল যে ব্যাচ, এগুলোর ওরিয়েন্টেশন, এবং এই ব্যাচগুলো ওরিয়েন্টেশনের মাধ্যমে আসলে কিভাবে 2 মাসে একটা ভালো প্রিপারেশন নেওয়া যায় এটা একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমি ডক্টর তুষার দাসকে রূপককে অনুরোধ করব। এবং সেই সাথে তার আসলে কিছু শর্টকাট ওয়ে থাকে সবসময়, যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমাদের কিছু টেকনিক থাকে যখন আমরা বিশেষ করে কম সময়ের জন্য প্রিপারেশন নিতে চাই, কি কি আসলে এরকম টেকনিক অবলম্বন করা উচিত, এই বিষয়গুলো সম্পর্কিত একটু একটা গাইডলাইন দেওয়ার জন্য ডক্টর তুষার দাস রূপককে আমি অনুরোধ করব। ডক্টর রূপক, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই, থ্যাংক ইউ। সবাইকে স্বাগতম আজকে আমাদের এই অনলাইন সেশনে এবং ওরিয়েন্টেশন সেশন। আজকে আমাদের মূলত জুন 2026 এফসিপিএস পার্ট 1 সার্জারি আমাদের যে বেচ গুলো লঞ্চ করেছে সেই প্রত্যেকটা বেঞ্চ নিয়ে কথা বলবো। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই মেন্টর ডক্টর মাহমুদ ইমন ভাইকে। তো আমি যখন হচ্ছে একটু কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই ভাইয়ের প্রতি, কারণ হচ্ছে আমি যখন নিজে কোচিং করি বা নিজে যখন আমি অ্যাডমিশন হই সিনাপসে, তখন হচ্ছে প্রথমে আমি মেন্টর হিসেবে পাই ডক্টর মাহবুব ইমন ভাইকে, এবং আজকে ওনার সাথে একই ফ্লোর শেয়ার করতে পারার জন্য নিজের কাছে আসলে একটা ভালো লাগা সবসময় কাজ করে। তো আমি আসলে শুরু করতে চাই। আমাদের যে বেস গুলো আছে, টোটাল প্রতিটা বেস নিয়ে কথা বলবো, এবং আপনারা হচ্ছে লাস্টে আমাদের একদম সেশনের শেষ পর্যায়ে আমাদের হচ্ছে কোশ্চেন সেশন থাকবে। যদি আপনাদের কোনো কনফিউশন থাকে তাহলে আমাদেরকে কোশ্চেন সেশন পড়বে, আমাদেরকে প্রশ্ন করবেন। ধন্যবাদ। আমরা একটু স্ক্রিন শেয়ার করে তারপরে ক্লাসটা শুরু করতে চাই। তো আমাদের যে সার্জারি ওরিয়েন্টেশন সেমিনার আজকে, আমাদের এই সেমিনারের মধ্যে আমি ডক্টর তুষার দাস রূপক, এমবিবিএস এবং এফসিবিএস পার্ট 2 ট্রেনি হিসেবে আছি জেনারেল সার্জারিতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পার্ট 2 ট্রেনি হিসেবে। তো আমি কথা বলবো আজকে যে আমাদের মেইনলি জুন 2026 যেই বেসটা আছে। আপনারা জানেন যে আমাদের আগে জুলাইতে পরীক্ষা হতো, তো এখন বর্তমানে আমাদের পরীক্ষা হবে জুন 2026 সালে। তো আমরা ধারণা করছি হয়তোবা পরীক্ষা 4 অথবা 5 অথবা 6 অথবা 7 এর মধ্যে হয়ে যাবে, ফার্স্ট উইকের মধ্যে হয়তোবা হয়ে যাবে। তো আমাদের যদি অ্যাপ্রক্সিমেট টাইম টাইম ধরি আমরা, যেমন আজকে হচ্ছে এপ্রিলের 1 তারিখ, তো আমাদের সময় আছে হচ্ছে এপ্রিল মাস এবং হচ্ছে মে মাস, এই দুটো মাস আমাদের সময় আছে। তো এই 2 মাসের মধ্যে হচ্ছে আমরা কতটুকু পড়তে পারবো, আমাদের জন্য কি কি প্রিপারেশন নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। এই 2টা মাস তো খুব ভাইটাল, যেহেতু এটা শেষ সময়। তো আমাদের এখন যে কোর্সগুলো চলতেছে জুন 2026 সালের জন্য, এই কোর্সগুলো কি লঞ্চ করলো, কোনটা আপনার জন্য উপযুক্ত, এই ব্যাপারে আমরা ডিটেলসে কথা বলবো। এবং এর বাইরেও যদি আপনি অন্য কোনোভাবে, আপনার যদি কোনো প্রশ্ন থাকে যে আপনি অন্য কোনোভাবে কিভাবে পড়তে চান বা আপনি অন্য কোনো রুটিনে কিভাবে আগাতে চান, তাহলে সেগুলো নিয়েও আমরা ডিসকাস করবো আজকে। তো আমরা প্রথমে কথা বলবো হচ্ছে আমাদের 2 মাস। 2 মাস যখন আমাদের হাতে সময় থাকে তখন মেইনলি, আচ্ছা এখানে একটা কথা বলে নেই, আমাদের হাতে যখন 2 মাস সময় থাকে তখন মেইনলি আমরা কাদেরকে হচ্ছে আমরা আমরা হচ্ছে বেশি ইন্সপায়ার করি কোর্সের জন্য, সেটা হচ্ছে আমাদের এই কোর্সগুলো থেকে বেনিফিটেড হবেন কারা। বেনিফিটেড হবেন হচ্ছে আমাদের মেইনলি আপনাদের যাদের অন্ততপক্ষে একবার পড়া হয়েছে, ঠিক আছে। মেইনলি যাদের একবার, কমপক্ষে অন্ততপক্ষে, হ্যাঁ, অন্ততপক্ষে যাদের একবার পড়া হয়েছে। অথবা এমন হয় যে আমরা একবার পড়েছিলাম, মাঝখানে একটু গ্যাপ গিয়েছে অনেকদিন। হ্যাঁ, অনেকে আছে যে আমাদের ডিসেম্বর পর্যন্ত প্রিপারেশন নিয়েছে, হ্যাঁ, তারপরে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি এরকম 2-3 মাস একটু গ্যাপ হলো। হ্যাঁ, অথবা 1 বছর আগে প্রিপারেশন নিয়েছে অনেক ভালোভাবে, মাঝখানে পড়া হয়নি কোনো একটা সামহাও কারণে।
তো আমাদের এই যে একবার প্রিপারেশন নেওয়া আছে, অথবা একবার অন্ততপক্ষে শিটগুলো দাগানো আছে, একবার বইগুলো টাচের মধ্যে ছিল, তো এমন যারা আছে তাদের সবার জন্য তো এই কোর্সটা অবশ্যই ইম্পর্টেন্ট। এবং যারা হচ্ছে আমাদের রানিং যেই অনেকে আছে পরীক্ষা দিয়েছেন হয়তো বা এই গত লাস্ট জানুয়ারিতে, হয়তো পরীক্ষার পরবর্তীতে কোনো একটা কারণে আশানুরূপ ফল হয়নি, তো সে তারপর থেকে আপনারা চেষ্টা করছেন, বাট এখন হচ্ছে ওইরকম ভাবে পড়ার ফ্লোতে আপনারা প্রবেশ করতে পারেননি, যার কারণে হয়তো বা পড়াগুলো আমাদের আপস এন্ড ডাউনস করে। হ্যাঁ, যে আমি দিনের বেলা আমি টার্গেট করলাম 10 থেকে 12 ঘন্টা পড়বো, বাট আমার ওই পড়াটা হচ্ছে না। হ্যাঁ, আমি পড়তেছি হচ্ছে দিনের বেলা 3 থেকে 4 ঘন্টা। তাহলে এই কোর্সগুলো হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এই কোর্সগুলো আপনাকে একদম টেবিলের মধ্যে বসিয়ে রাখবে 10 থেকে 12 ঘন্টা ধরে। কারণ এখানে যে কোর্সটা আমাদের যেভাবে লঞ্চ করি, এবং আমাদের যে টোটাল যে প্ল্যানটা, যে আপনি কোন দিন কি পড়বেন, কোন দিন কি পরীক্ষা দিবেন, তো এই টোটাল জিনিসটা হচ্ছে আপনাকে সবসময় টেবিলের মধ্যে এবং পড়ার মধ্যে রাখবে, এবং এটাতে রাখতে আপনাকে সাহায্য করবে। তো আপনারা হচ্ছে সবচেয়ে বেশি বেনিফিটেড হবেন। এবং এর বাইরে আমি একটা কথা বলতে চাই, এবং এই কথাটা হচ্ছে আমাদের সার্জারি যতজন মেন্টর আছেন সবাই বলবেন। সেটা হচ্ছে, ধরেন আপনি একবারও প্রিপারেশন নেন নাই, এখন আপনার কাছে হচ্ছে 2 মাস সময় আছে। হ্যাঁ, আপনি একবারও প্রিপারেশন নেন নাই, হ্যাঁ, একদম নিউ কামার। তো আমাদের যারা ইন্টার্নশিপ শেষ হলো, হ্যাঁ, অথবা হচ্ছে আগে একবারও প্রিপারেশন নেন নাই, অথবা যাদের নতুন ইন্টার্নশিপ শেষ হলো, তো আপনাদের হাতে হচ্ছে 2 মাস সময় আছে। এখন আপনারা কি পরীক্ষা দিবেন কি দিবেন না, আপনারা এই কোর্সগুলো করবেন কি করবেন না, এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, প্রথম কথা হচ্ছে পরীক্ষা অবশ্যই দিবেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে পরীক্ষা অবশ্যই দিতে হবে। পরীক্ষা অবশ্যই, আপনার টার্গেট যদি হয় যে আপনি সার্জারিতে কেরিয়ার করবেন, তাহলে আপনি ইন্টার্নশিপ আছে, আপনার বিএমডিসি রেজিস্ট্রেশন আছে, তার মানে আপনি পরীক্ষা দিতে যাবেন। পরীক্ষা অবশ্যই দিবেন, কারণ কোন পরীক্ষাতে আপনি পাশ করে ফেলবেন, কোন পরীক্ষাটা আপনার লাক ফেভার করবে আপনি জানেন না। হ্যাঁ, আমাদের অনেক আমাদের যারা এক্সপিরিয়েন্স থাকে, সার্জারি এক্সপিরিয়েন্স, আমরা অনেক স্টুডেন্টকে দেখি, আমাদের হচ্ছে অনেক আহ, আহ, ভাইদেরকে আমরা দেখি বা আপুদেরকে আমরা দেখি যে অনেক ভালো প্রিপারেশন নিয়েছে, বাট সামহাও কোনো একটা কারণে 1 নাম্বার বা 2 নাম্বারের জন্য আসে নাই। হ্যাঁ, আবার অনেকে দেখা যায় যে না, একটু 3-4 মাস খুব ভালো একটা ইফোর্ট দিল, বাট হচ্ছে গিয়ে উনি হয়ে গেল। হ্যাঁ, পার্ট 1। তো এই যে আপনার টোটাল জার্নিটা, এটা অনেক কিছুর উপরে ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা আমাদের এগুলোর সাথে সাথে মেধা নিয়ে একটা কথা আসে। তারপরে যে মেধা বলতে কি জিনিসটা হচ্ছে ক্যাপাসিটি, আমরা যে একটা হিসাব করি, যে ধরেন আপনাকে আমি 2 মাস সময় দিলাম, আপনি 2 মাসে পড়লেন, আরেকজনকে আমি 2 মাস সময় দিলাম, সেও 2 মাস পড়লো। এখন দেখা যায় কি হয়, অনেকের এক একজনের ক্ষেত্রে আউটপুটটা এক এক রকম আসে। আপনি হয়তো বা আহ, এক 100টা পড়া পড়লেন, তার মধ্যে আপনি 70% ডেলিভারি দিলেন, কেউ হয়তো বা 65% ডেলিভারি দিল, কেউ হয়তো বা 75% ডেলিভারি দিবে, কেউ হয়তো বা 80% ডেলিভারি দিবে। হ্যাঁ, আবার অনেকে আছে অনেক ব্রিলিয়েন্ট, হ্যাঁ, একবার পড়লে দেখবেন যে সেগুলো সবই পারতেছে। তো এগুলো একটু হচ্ছে আউটকামের ক্ষেত্রে ডিফারেন্স থাকে। তো সেক্ষেত্রে যাদের আমাদের আউটকাম ভালো থাকে, আমরা একটু এগিয়ে থাকে, এবং যাদের হচ্ছে একটু আপনাদের হচ্ছে মনে কম থাকে, আপনাদের একটু বারবার পড়াশোনা করার প্রয়োজন হয়, একটু বারবার রিভাইজ করার প্রয়োজন হয়। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের এখানে এক্স ফ্যাক্টর হিসেবে কাজ করে। বাট প্রথম যেটা জেনুইন কথা, সেটা হচ্ছে আপনি হাতের মধ্যে যদি আপনার 2 মাস সময় থাকে, এবং আপনার কাছে যদি বিএমডিসি থাকে, আপনি পরীক্ষা অ্যাটেন্ড করেন। আপনার পরীক্ষা দিতে খরচ হবে 11,200 টাকা বা এরকম একটা টাকা, কিন্তু এই টাকাটা অনেক বেশি না। এবং এই টাকাটা আপনি ইনভেস্ট হিসেবে নেন, যে আপনি এই পরীক্ষাটা দিবেন, এবং আর কিছু না হোক লিস্ট আপনার এক্সপিরিয়েন্স হবে, এবং আপনি কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জানতে পারবেন। এবং তার থেকেও বড় কথা, আমাদের গত সেশন এবং তার আগের সেশনে আমরা যেটা দেখেছিলাম, যে আমাদের এই মেইনলি এই যে ক্রাশ বেসটা, সার্জারি 2 মাসের যেটা ক্রাশ বেস, এই ক্রাশ বেস করে হচ্ছে আমাদের অনেক এক্সপিরিয়েন্স হচ্ছে চান্স পেয়েছেন। এখন বলতে পারেন যে ভাই, 2 মাসের মধ্যে কি জানি বলে কোর্স করে চান্স পাওয়া যায়, এগুলো একটু মুখরোচক কথা, এগুলো কি আসলে সত্যি কিনা? হ্যাঁ, এরকম একটা প্রশ্ন কিন্তু আসে। তো এখানে আমি একটা যেটা কথা বলতে চাই, যে আমার পার্সোনাল যেটা হচ্ছে একটা মতামত, সেটা হচ্ছে আপনি 2 মাস কিভাবে পড়ছেন সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে। হ্যাঁ, মনে করেন আপনি হচ্ছে বেলি অ্যান্ড লাভ, আমাদের যেই টোটাল সার্জারি যে সিলেবাসটা, সেখানের মধ্যে আমাদের কি আছে, বেলি অ্যান্ড লাভ আছে, এবং সাথে হচ্ছে আমাদের বেসিকের পড়াগুলো আছে, তার মানে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, তারপরে হচ্ছে আমাদের ফার্মাপ্যাথো এবং মাইক্রো। ঠিক আছে, আর হচ্ছে আমাদের বেলি অ্যান্ড লাভ। তো এই যে আমাদের সাবজেক্ট গুলা, এই সাবজেক্ট গুলোকে আপনি কিভাবে পড়বেন, হ্যাঁ, কোন টেকনিকে পড়বেন, এগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। মনে করেন আপনি 2 মাসের একটা প্রিপারেশন নেবেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার বেলি লাভ কখনো পড়াই হয় নাই, বেসিক কখনো পড়াই হয় নাই, তারপর আপনি বেলি লাভ পড়া শুরু করলেন। বেরি ল্যাবের প্রায় যে 1500 পেজ প্লাস আছে, হ্যাঁ, 1500-এর উপরে পেজ আছে। তো আপনি মনে করেন প্রথম পেজ থেকে লাস্ট পেজ পর্যন্ত পড়া শুরু করলেন, তাহলে কি আপনি এটা শেষ করতে পারবেন 2 মাসে? এটা তো কখনোই সম্ভব না। আপনি 2 মাস কেন, আপনি 6 মাস পড়লেও এই 1500+ পেজ পড়া প্রায় ইম্পসিবল। এখন বেলিয়ান লাভ তো আপনার পার্ট 1-এর জন্য সব লাগে না। আপনার বেলিয়ান লাভ পড়ে আপনার যারা এফসিপিএস মানে পার্ট 2 হচ্ছে ফাইনাল দিবে, তারাও তো বেলিয়ান লাভ পড়বে। ঠিক আছে, তো সে কারণে বেলিয়ান লাভের এই 1500 পেজের মধ্যে আমরা যে পড়াই, হ্যাঁ, আমাদের যারা মেন্টররা সুন্দর করে পড়ান, তারা হচ্ছে গিয়ে সুন্দর করে দেখিয়ে দিবে। 1500+ পেজের মধ্যে আপনার প্রয়োজন হচ্ছে 600 থেকে 700 পেজ। হ্যাঁ, এগুলো থেকে হচ্ছে কোশ্চেন হয়, এবং এই 600 থেকে 700 পেজের মধ্যে আবার সব পড়তে হবে এমন না।
যেগুলো যেগুলো খুবই ইম্পর্টেন্ট, যেগুলোতে যে টপিকগুলো থেকে প্রত্যেকবারই প্রশ্ন হয়, এই টপিকগুলো আমরা বলে দিই। সেই কারণে ক্রাশ বেচের মধ্যে হচ্ছে আমাদের সাধারণত সফলতাটা চলে আসে দেখা যায় অনেক ক্ষেত্রেই। যারা বেরিলাভের এই কনসাইজ ওয়েটাকে যারা গ্রেপ করতে পারে এবং এই বেসিকের গুলা হচ্ছে যারা শেষ করতে পারে, হ্যাঁ, তাদের জন্য এটা হচ্ছে আপনার খুবই একটা ভালো সুযোগ আর কি, অপরচুনিটি। এবং এই অপরচুনিটি আমার মনে হয় যারা হচ্ছে গিয়ে আপনারা পাশ করেছেন এবং হাতে সময় আছে সবার নেওয়া উচিত। হ্যাঁ, আপনি পাশ করবেন কিনা আপনি জানেন না। ইভেন আপনি, আমি যদি ধরি যে আপনি এখন 2 মাস হাতে নিলেন, পরবর্তী 6 মাস প্রিপারেশন নেবেন, তো আপনি 8 মাস প্রিপারেশন নিলেই যে আপনি চান্স পাবেন 100% শিওর, ব্যাপারটা কিন্তু তা না। হ্যাঁ, সুতরাং যেহেতু কোনো কিছুই অ্যাবসলিউট না, সুতরাং সেজন্য আপনি উপরওয়ালার কাছে ছেড়ে দিয়ে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে হবে। এবং যারা সুযোগ পাবেন এবং হচ্ছে আমাদের সার্জারিতে যারা ক্লিয়ার করতে চান, অবশ্যই 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 পরীক্ষা দিবেন। এখন আমাদের এই বীজগুলো নিয়ে একটু কথা বলি, এতক্ষণ তো নিউ কামারদের নিয়ে কথা বললাম। এখন বীজগুলোর মধ্যে হচ্ছে আমাদের বেনিফিটেড কারা? বেনিফিটেড হচ্ছে মূলত যারা একবার প্রিপারেশন নেওয়া, অথবা হচ্ছে আমাদের একবার পড়া আছে, অথবা হচ্ছে আমাদের অনেক অনেক বছর 1 বছর বা 1.5 বছর আগে অথবা 6 মাস আগে একবার পড়েছিলাম, বাট কোনো একটা কারণে গ্যাপ গিয়েছে, তাদের জন্য হচ্ছে আমাদের এই ক্রাশ বেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আপনার পড়াটাকে আপনি একবার রিক্যাপচুলেট করতে পারবেন। আমাদের 49টা ক্লাস আছে, 49টার উপরে ক্লাস, এবং 46-এর উপর আমাদের লাইভ এক্সাম থাকে, বেসিকের ক্লাস থাকে, টেক্সট বুকের ক্লাস থাকে, বায়োস্টেটের ক্লাস থাকে, 3টা রিভিউ ক্লাস থাকে। হ্যাঁ, এবং আমাদের 3টা মক টেস্ট এক্সাম হয় যেগুলো খুবই পাওয়ারফুল এবং বিসিবিএস স্ট্যান্ডার্ড। আমাদের কোশ্চেন গুলো খুবই সুন্দর হয় এবং এই কোশ্চেন গুলো থেকে প্রত্যেক বছরই অনেকগুলো স্টেম, অনেকগুলো হচ্ছে আমাদের টপিক, হ্যাঁ, কমন পড়ে যায়। কিভাবে কমন পড়ে? কারণ কোশ্চেন গুলোই হচ্ছে ওরকম ইম্পর্টেন্ট টপিক থেকে করা হয়। এবং এই মক টেস্টে হচ্ছে যার প্রিপারেশন যত ভালো, এই মক টেস্ট গুলোতে হচ্ছে আপনারা যারা সিরিয়াসলি পরীক্ষা দিতে পারবেন, এবং এই মক টেস্ট দিয়ে দেখবেন আপনি একটা ধারণা করতে পারবেন যে আপনার কত পার্সেন্ট নাম্বার উঠতেছে। আর আমাদের হচ্ছে লাস্ট মোমেন্ট টিপস ক্লাস আছে আমাদের হচ্ছে। এটা বলি আমরা হচ্ছে, ধরেন আপনি পরীক্ষার আগের 4-5 দিন কি পড়বেন, পরীক্ষার আগের রাতে কি পড়ে যাবেন, ইভেন কোন টপিকটা পরীক্ষার দিন সকালবেলা আপনি দেখে যাওয়া উচিত, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তো এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমাদের এই ক্রাশ বেসের মধ্যে আছে। তো এই ক্রাশ বেচের মধ্যে আপনাদের হচ্ছে 2 মাসের একটা ফিচার থাকে, এবং এই 2 মাসের মধ্যে হচ্ছে আমাদের 3টা জিনিস হয়। একটা হচ্ছে আপনার ক্লাস হবে, 2 নাম্বার হচ্ছে আপনার এক্সাম হবে, হ্যাঁ, এবং আপনার হচ্ছে এক্সামের হচ্ছে কি থাকবে, সলভ ক্লাস থাকবে। এই হচ্ছে আমাদের 2 মাসের যে ফিচারটা। তো এর মধ্যে এই ক্লাসগুলো কেমন হবে? এখন আপনার যে লং বেচ যেগুলো যেগুলো 6 মাস ধরে আমাদের কোচিং চলে, সেখানে আমাদের ক্লাসগুলো সাধারণত একটু লং হয়ে থাকে। এবং এই ক্লাসের মধ্যে কি থাকবে? এই ক্লাসগুলো ওই প্রত্যেকটা ক্লাসে কিন্তু টাচ করবে। হ্যাঁ, আপনার অ্যানাটমি যতগুলো ক্লাস ছিল এখানেও ততগুলো ক্লাস হবে, ফিজিওলজিরও হবে, বায়োকেমিস্ট্রির হবে, বেরিলাবেরও হবে। তো এই ক্লাসগুলোতে কি হবে? এই ক্লাসগুলো একটু কনসাইজ হতে হবে, হ্যাঁ, যেগুলো হচ্ছে মেইনলি খুবই ইনফিনিটি টপিক, ইনফিনিটি স্টার, হ্যাঁ, খুবই ইনফিনিটি স্টার টপিক, মানে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টপিক যেটাকে বলা যায়। তো মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো থাকবে, এই মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোকে আমরা বলবো। যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট সেগুলো আমরা বলে দিব ক্লাসে, যেগুলো একটু লেস ইম্পর্টেন্ট এগুলো একটু মোস্ট ইম্পর্টেন্ট। তো আপনাদের যে 2 মাস সময় আছে এর মধ্যে আপনারা মোস্ট ইম্পর্টেন্টটাকে ভালো করে পড়বেন, আর লেস ইম্পর্টেন্টটা একবার দেখে যাবেন, এভাবে আমরা দেখবেন বলে দিব। তো এই হচ্ছে আমাদের এই ক্রাশ বেচের হচ্ছে ফিচার গুলা। এখন ক্রাশ ব্যাচ ছাড়াও আমাদের অনেক ভাইয়াপুরা থাকেন, যে আপনারা হচ্ছে প্রিপারেশনের মধ্যেই আছেন এবং নিজেরা নিজেরা খুব ভালো পড়াশোনা করছেন। তো আপনাদের হচ্ছে শুধু পরীক্ষা দিলেই হয়, তাহলে আপনাদের এই পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার কোনো বিকল্প নাই, আপনাদের জন্য হচ্ছে এক্সাম বেচ, ঠিক আছে? তো এক্সাম বেচের মধ্যে হচ্ছে আমাদের 2টা ক্যাটাগরি আছে। একটা হচ্ছে এক্সাম বেচ উইথ হচ্ছে সলভ ক্লাস। হ্যাঁ, আপনার এক্সাম যেই বেচটা সেটার মধ্যে হচ্ছে শুধু এক্সাম হবে, এবং এক্সামের সাথে সাথে কি থাকবে, সলভ ক্লাস থাকবে। এখন সলভ ক্লাস গুলো কি হয়? এটা খুবই এক্সটেন্সিভ ওয়েতে হয়। তার মানে এটা কি রকম? সেটা হচ্ছে আপনার যে সলভ ক্লাস গুলো থাকবে, হ্যাঁ, আপনার যে পরীক্ষাটা হলো, ধরেন আপনি হচ্ছে যখন এক্সাম বেচে ভর্তি হবেন তখন হচ্ছে আপনার তো 33টা লাইভ এক্সাম হবে। তো এই এক্সাম গুলোতে কি হবে? এই এক্সাম গুলোতে আপনি ধরেন যে টপিকের উপরে পরীক্ষা দিবেন, সাপোজ ধরেন আপনি এই বেরি ল্যাবের হচ্ছে পেরি অপারেটিভ কেয়ার, অথবা ধরেন আমি ধরলাম যে অ্যানাটমির আপনি হচ্ছে থোরাক্সের উপরে পরীক্ষা দিবেন। তো অ্যানাটমি থোরাক্সের উপরে আপনি পরীক্ষা দেওয়ার পরে এই থোরাক্সের যেই প্রশ্নটা হবে, 50টা কোশ্চেন হবে, 25টা এসবিএ এবং 25টা হচ্ছে এমসিকিউ। তো এইগুলো হওয়ার পরে আপনি এই টোটাল কোশ্চেনের উপরে আমাদের একটা এক্সটেন্সিভ সলভ ক্লাস হবে। এখন এই সলভ ক্লাসের মধ্যে কি হবে? এই 25টা এসবিএ এবং 25টা এমসিকিউর খুব সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে ডিটেলসে আপনাকে বলবে যে আমাদের 25টা এসবিএ এর এবং 25টা এমসিকিউর, হ্যাঁ, যেমন 25টা এসবি এর মধ্যে ধরেন এখানে অপশন আছে 4টা, ABCDE, তাহলে উত্তর হচ্ছে মনে করেন বি। তাহলে এই যে ACDE এগুলো কেন উত্তর হলো না, কি হলে এটা রাইট অ্যান্সার হতো, হ্যাঁ, বি কেন সঠিক অ্যান্সার, এগুলো আমরা ডিটেলস আলোচনা করি হচ্ছে সলভ ক্লাসের মধ্যে। এখন সলভ ক্লাসটা হচ্ছে আমাদের হচ্ছে যারা হচ্ছে একটু পরীক্ষাতে বা কোশ্চেন প্যাটার্ন ধরতে যাদের একটু প্রবলেম হয় তাদের জন্য সলভ ক্লাস, মানে এক্সাম বেস উইথ সলভ ক্লাস হচ্ছে সবচেয়ে বেস্ট। এখন যারা হচ্ছে কোশ্চেন প্যাটার্ন একবারে ভালো করে ধরতে পারেন, তাদের জন্য হচ্ছে আমাদের কি, তাদের জন্য আমাদের হচ্ছে অনলি এক্সাম বেস।
ঠিক আছে, যে আপনার সলভ নিয়ে কোনো প্রবলেম নেই, আপনি অ্যান্সার দেখলে বুঝতে পারেন, তাহলে আপনার জন্য অনলি এক্সাম বেস। আপনি শুধুমাত্র পরীক্ষা দিবেন। আপনার পরীক্ষা হবে 33টা, এবং প্রত্যেকটারই হচ্ছে আপনার 33টা লাইভ এক্সাম থাকবে, এবং এই প্রত্যেকটা এক্সামের পিছনে আপনার যখন মানে যখন আপনি সলভ দেখবেন তখন হচ্ছে একটা নিচে হচ্ছে এক্সপ্লেনেশন দেওয়া থাকবে, বাট আলাদা করে সলভ ক্লাস থাকবে না। ঠিক আছে, এক্সপ্লেনেশন দেওয়া থাকবে প্রত্যেকটা অ্যান্সারের, বাট আলাদা করে কোনো সলভ ক্লাস হবে না, শুধুমাত্র এক্সাম বেস এটা। ঠিক আছে, সলভ ক্লাসের জন্য এক্সাম উইথ সলভ সলভ বেস, যেটা সেটা একটু আগে যেটা বললাম। তো এখানে হচ্ছে লাইভ এক্সামের মধ্যে আমাদের 33টা লাইভ এক্সাম, এবং সাথে হচ্ছে আমাদের রিভিউ এক্সাম আছে 7টা, বেরি ল্যাবের উপরে রিভিউ এক্সাম আছে 3টা, যেগুলো খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, বেরি ল্যাবের রিভিউ এক্সাম গুলো খুবই ইম্পর্টেন্ট। এক্সাম নাইট টপিকের উপরে আমরা একটা ফ্রি ক্লাস নিব, আপনাদের যে পরীক্ষার আগে কি কি পড়তে হবে, এবং সে আমাদের লাস্ট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা মক টেস্ট। আমাদের এই পরীক্ষাগুলো খুবই গুরুত্বপূর্ণ, এবং এই পরীক্ষাগুলো আমাদের বিসিপিএসসি স্ট্যান্ডার্ডে হয় সবগুলো, এবং বিসিপিএসসি স্টাইলে হয়। তো এই প্রত্যেকটা জিনিস আমরা ফলো করব। এখন আমাদের হচ্ছে এটা অনেকে যারা প্রিপারেশন নেন, যে আপনি 2 মাস সময় আছে, হয়তোবা লাইভ এক্সাম, হয়তোবা আপনি ক্রাশ বেচে ভর্তি হবেন, অথবা আপনি হচ্ছে লাইভ এক্সাম বেচ মানে এক্সাম উইথ সলভ বেচ, অথবা হচ্ছে আপনি শুধু অনলি এক্সাম বেচে ভর্তি হবেন। তাহলে এই যে একটা রুটিন, একটা রুটিন হচ্ছে থাকলে ভালো হয়। এখন আমাদের ক্রাশ বেসের জন্য একটা রুটিন দেওয়া আছে, সেটা হচ্ছে আপনাদের যেমন এই রুটিনটা দেখতে পাচ্ছেন এখন আমাদের। আচ্ছা, আরেকটা কথা বলে নেই, আমাদের এই বেসগুলোর বাইরে আমাদের হচ্ছে আরেকটা বেচ আছে। ঠিক আছে, সেটা হচ্ছে বেলিয়েন্ট লাভ রিভিউ সাবস্ক্রিপশন বেচ। ঠিক আছে, এখন অনেকের হচ্ছে কি হয় যে বেসিকের পড়া পড়া থাকে, হ্যাঁ বেসিকের সবকিছু পড়া থাকে। তো যারা হচ্ছে বেসিকের সব পড়া থাকে, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মা, প্যাথো, মাইক্রো, এই টপিকগুলো যাদের পড়া থাকে, হ্যাঁ বেলি ল্যাব পড়া থাকে না, তো তাদের ক্ষেত্রে, অথবা বেলি ল্যাব একটু কম পড়া আছে, অথবা বেলি ল্যাব পড়েছেন ভুলে গিয়েছেন, তাদের ক্ষেত্রে হচ্ছে বেস্ট হচ্ছে এই এই হচ্ছে আমাদের কোর্সটা নেওয়া, বেলি ল্যাব রিভিউ এন্ড সাবস্ক্রিপশন বেচ। যেটা এটা একটাই বেচ, সেখানে হচ্ছে বেলি ল্যাব নিয়ে শুধুমাত্র কথাবার্তা বলা হবে, বেলি ল্যাব পড়ানো হবে, বেলি ল্যাবের কোথায় কোথায় থেকে প্রশ্ন হয় সেগুলো নিয়ে বলা হবে। এখন আমাদের এই ক্রাশ বেচের মধ্যে আমাদের যে রুটিন, সেখানের মধ্যে আপনারা দেখবেন যে আমাদের যেমন আমাদের যে এপ্রিল মাসের 1 তারিখ মানে আজকে আমাদের হচ্ছে যেমন নিউরো অ্যানাটমি ক্লাস। ঠিক আছে, সেটার এক্সাম হবে 3 তারিখে, যখন জিএটি ফিজিওলজি ক্লাস হবে তখন। তার মানে আমাদের হচ্ছে কিনা এটা কিন্তু গ্যাপ দেওয়া থাকে 2-3 দিনের। ঠিক আছে, 2 দিনের একটা গ্যাপ আছে, 1 তারিখে আমাদের নিউরো অ্যানাটমি ক্লাস, 3 তারিখে আমাদের জিএটি ফিজিওলজি ক্লাস, আবার 5 তারিখে আমাদের ব্লাড ফিজিওলজি ক্লাস। ঠিক আছে, তারপর আমাদের 8 তারিখে হচ্ছে সেল ইনজুরি। তারপর আমাদের এইভাবে হচ্ছে কি এখানে প্রত্যেকটা দেওয়া আছে, এবং আপনারা দেখতে পাবেন যে আমাদের যেহেতু পরীক্ষা হবে জুন মাসে, তো আমাদের এখানে 24 মে, ঠিক আছে, সেখানে হচ্ছে আমাদের এমব্রায়োলজি ক্লাস, এটা হচ্ছে আমাদের লাস্ট ক্লাস। তারপর আমাদের 22 ডেটের নোটিশ লেটার থাকবে, কিছু 22 ডেটের ক্লাস থাকবে, এবং আলটিমেটলি আমাদের হচ্ছে এগুলো হচ্ছে আমাদের শেষ হয়ে যাবে ক্লাসগুলো, মানে পরীক্ষার আপনি মনে করতে পারেন যে মিনিমাম 7 দিন পাবেন, পরীক্ষার 7 দিন আগে আমাদের হচ্ছে এই ক্রাশ ক্রাশ বেচের যে ক্লাসগুলো সেগুলো মোটামুটি শেষ হয়ে যাবে আশা করা যায়। আমাদের ক্লিনিক্যাল যে বেসটা আছে সেখানের মধ্যে আমাদের সুন্দর একটা রুটিন আছে, যেমন আমাদের হচ্ছে এই বেলিয়ান্ট লাভ যেই ক্লিনিক্যাল বেসটা, সেখানের মধ্যে আপনারা দেখতে পাবেন যে যেমন আমাদের এখানে হচ্ছে এই 1 তারিখে যেমন আমাদের নিউরো অ্যানাটমি ক্লাস, তো এখানে হচ্ছে দেখবেন আপনার এপ্রিলের 1 তারিখে আমাদের একটা ক্লাস আছে, সেটা হচ্ছে ট্রমা ইলেকটিভ অর্থোপেডিক্স। তারপরে আবার 3 তারিখে ক্লাস আছে ইলেকটিভ অর্থোপেডিক্স এর। ঠিক আছে, তারপরে 5 তারিখ 7 তারিখ গ্যাপ দিয়ে। তো এভাবে বেলি ল্যাবের ক্লাসগুলো কিন্তু দেখেন মে মাসের 23 তারিখে শেষ হয়ে যাবে। তো এটা একটা রুটিন আছে, ফলো করা যাবে। হ্যাঁ, তো এখন আপনারা যেমন বেলি ল্যাবটা এভাবে সাজানো আছে টোটাল রুটিন অনুযায়ী, এভাবে আপনারা করতে পারেন। তারপর এখানে যেমন ক্রাশ বেসিকের যে ক্লাস রুটিন আছে সেগুলো অনুযায়ী করতে পারেন। এখন অনেকে হচ্ছে কি আবার আম, চিন্তা করে, বা হচ্ছে আমাদের অনেকে থাকে না যে এটার সাথে হচ্ছে আমাদের মানে কমফোর্ট না। তো আমাদের কি খুঁজি, আমরা আমরা খুঁজি হচ্ছে যে যাদের একবার পড়া আছে, যে 2 মাস সময় আছে, আমরা কি খুঁজি, আমরা চিন্তা করি যে আমরা হচ্ছে অ্যানাটমি পড়বো হচ্ছে মানে বেসিকের পড়া অ্যানাটমি, তারপর হচ্ছে ফিজিওলজি, হ্যাঁ বায়োকেমিস্ট্রি, তারপরে ফার্মা, প্যাথো, মাইক্রো। হ্যাঁ, আমাদের একটা রুটিন প্রয়োজন, আমরা অনেক সময় এভাবে চিন্তা করি। তারপর আমাদের বেরি লাভ, হ্যাঁ, তাহলে আমরা চিন্তা করি কিভাবে যে আমরা এই যে 5 দিন নাকি 10 দিন করে এভাবে এভাবে পড়বো, এবং আলটিমেটলি মানে একটা সাবজেক্ট টানা পড়বো, অন্য সাবজেক্ট আবার টানা পড়বো, বায়োকেমিস্ট্রি টানা পড়বো, তারপর এভাবে পড়তে পড়তে আমরা পড়া শেষ করবো, দেন হচ্ছে আমরা একটা রিভিশন দিব। ঠিক আছে, এই সবকিছু পড়া শেষ করার পর আমরা একটা রিভিশন দিব। যাদের একবার পড়া আছে তারা কিন্তু এভাবে চিন্তা করেন যে আমি টানা একবার পড়বো, হ্যাঁ, যে আমি হচ্ছে টানা অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, বেরি ল্যাব সহ আমি আবার একবার পড়বো। একবার পড়ার পরে তার পরবর্তীতে আমি আবার আরেকবার রিভিশন দিব পরীক্ষার আগে ভালো করে। হ্যাঁ, তাহলে এই যে আরেকবার রিভিশন দিবেন, তাহলে এই যে টোটাল 2বার পড়া হচ্ছে ভালো করে। তো এইটার জন্য হচ্ছে অনেকে আবার রুটিন আমাদের হচ্ছে প্রয়োজন হয়, যে না একটা রুটিন থাকলে ভালো হতো, যে এভাবে আমরা পড়াটা হয়তো বা ভালো করে গুছাতে পারতাম। তো আপনাদের জন্য আমি বলবো যে আপনারা যদি আমাদের এই
কোর্সের রুটিন যদি ফলো না করে আপনারা নিজেদের মতো রুটিন ফলো করতে চান, যে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি অথবা বেরি ল্যাব দিয়ে শুরু করতে চান, যেটা সিরিয়ালি আপনারা পড়বেন, তার পরবর্তীতে পরীক্ষার 15 দিন বা ধরেন 20 দিন আগে শেষ করলেন, তারপরে লাস্টে 15 দিন আরেকবার পড়লেন, হ্যাঁ। তো এই যে রিভিশনের যে ব্যাপারটা অথবা আরেকবার পড়ার যে ব্যাপারটা, এটার জন্য আমাদের হচ্ছে লাস্ট একটা সেশন হয়েছে, যেটা আমাদের ডক্টর মাহবুবুল ভাইয়া নিয়েছে, খুবই এক্সিলেন্ট সেশনটা হয়েছে। এবং সেখানের মধ্যে আপনাদেরকে এইভাবে, ঠিক এইভাবে তারিখ ধরে ধরে, যেমন হচ্ছে ধরেন এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত বা 15 তারিখ পর্যন্ত আপনি ফিজিওলজি পড়বেন, তার পরবর্তীতে এপ্রিলের হচ্ছে আপনি 15 তারিখ থেকে হয়তো বা 25 তারিখ পর্যন্ত অ্যানাটমি পড়বেন। এভাবে যে আপনাদেরকে যে সিরিয়ালটা, হ্যাঁ, এই সিরিয়ালটা কিন্তু ওইখানে রুটিনের মধ্যে দেওয়া আছে অলরেডি। তো আমি হচ্ছে আমাদের এক্সিকিউটিভ যে ভাই আছেন ওনাকে বলবো যে আমাদের ক্লাসের মধ্যে যে কমেন্ট সেকশন আছে, কমেন্ট সেকশনের মধ্যে আপনার আমাদের ওই বেচের যে মানে ওই ক্লাসের আপনার যে লিঙ্কটা সেটা যাতে শেয়ার করে দেয়। তো আপনাদের হচ্ছে যাদের এই মানে ওই রুটিনটা প্রয়োজন, যে আমরা হচ্ছে খাপ ছাড়া রুটিন হবে না, আমাদের হচ্ছে ওই সিরিয়ালের রুটিন প্রয়োজন, সেটা হচ্ছে আপনারা ওই ভিডিও থেকে দেখে নিতে পারেন। ওইখানের মধ্যে হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখলেন, তারপর ওই ডেট অনুযায়ী আপনারা পড়লেন। সেখানে খুবই চমৎকার ভাবে দেখানো হয়েছে যে আপনি ধরেন সাপোজ প্রথম 10 দিন হচ্ছে গিয়ে আপনি পড়লেন হচ্ছে অ্যানাটমি, তারপর আপনার 2 দিন হচ্ছে 11 12 এই 2 দিন হচ্ছে আপনার জন্য রিজার্ভ ডে। রিজার্ভ ডে কেন? কারণ এই দিন হচ্ছে আপনি অ্যানাটমিটাকে হচ্ছে আবার রিভিশন করতে পারবেন, কোনো কিছু যদি পড়া বাদ যায় সেটা আবার পড়তে পারবেন। এরকম ভাবে রুটিনটা সাজানো আছে। তো এই রুটিনটা হচ্ছে আমাদের এই ক্লাস বেসের জন্য, অথবা হচ্ছে যারা একবার পড়াশোনা করেছেন, হ্যাঁ, কিন্তু আপনারা নিজেদের মতো করে টানা একবার পড়তে চান আবার রিভিশন দিতে চান, তাদের জন্য হচ্ছে আপনারা ওই রুটিনটা ফলো করতে পারেন। আর এই এই ক্লাস রুটিনটা যদি কেউ ফলো করতে চান তাহলে সেটাও খুবই ভালো হয়, কোনো অসুবিধা নেই। এখানে আপনাদের প্রত্যেকটা যে টপিক অনুযায়ী আমাদের এখানে সাজানো আছে, সেটা হচ্ছে ক্লাস বেসের জন্য। এখানে হচ্ছে এই পার্টটা হচ্ছে বেসিক পার্ট, হ্যাঁ। আর এই আমাদের ডান সাইডে যেটা, সেটা হচ্ছে রাইটে, সেটা হচ্ছে আমাদের বেলি ল্যাবের পার্ট। তাহলে এই টোটাল হচ্ছে আমাদের ক্লাস বেচের ফিচার। এখন এক্সাম বেচ যেটা, সেটাতে হচ্ছে আপনারা শুধু এক্সামে পার্টিসিপেট করবেন, পড়বেন নিজেদের মতো, আর এক্সাম দিবেন। এখন আমার ডান সাইডে আছে এক্সাম উইথ সলভ বেচ। এখানের মধ্যে আপনারা দেখবেন যে আমাদের এপ্রিলের 4 তারিখ, সরি, এপ্রিলের 1 তারিখ থেকে আমাদের শুরু হবে, যেমন আজকে থেকে জিএটি ফিজিওলজি, তারপরে 3 তারিখে হচ্ছে আপনার এন্ডোক্রাইন ফিজিওলজি। তাহলে আজকে জিএটি ফিজিওলজি পরীক্ষা, 3 তারিখে হচ্ছে এন্ডোক্রাইন ফিজিওলজি, 5 তারিখে হচ্ছে আমাদের সিবিএস ফিজি। এইভাবে আমাদের হচ্ছে এটা নামতে নামতে আমাদের দেখবেন যে পরীক্ষা শেষ হয়ে যাবে কবে? পরীক্ষা শেষ হয়ে যাবে আমাদের মে মাসের 25 তারিখ। তার মানে পরীক্ষার প্রায় 8 থেকে 10 দিন আগে শেষ হবে এটা, ঠিক আছে? তখন হচ্ছে আমাদের এই পরীক্ষার 8 থেকে 10 দিন যে সময় থাকবে, তখন আমাদের ফাইনাল মক টেস্ট গুলো হবে 3টা। ঠিক আছে, ফাইনাল মক টেস্ট 1 2 3, যেটা বিসিবিএস স্ট্যান্ডার্ড। তখন এই মক টেস্ট গুলো হচ্ছে আপনাদের ফাইনাল রিভিশন হিসেবে কাজ করবে। তাহলে আপনারা দেখতে পারবেন যে আপনাদের মে মাসের 25 তারিখের মধ্যে এই টোটাল যদি আপনারা রুটিনটা ফলো করেন, এখানে কিন্তু ভালো গ্যাপ দেওয়া আছে। যেমন আমি একটু যদি ডিটেলসে বলি, দেখেন, জিএটি ফিজিওলজি এটা হচ্ছে আপনার পরীক্ষা হচ্ছে 1 তারিখে, ঠিক আছে? কিন্তু এন্ডোক্রাইন ফিজিওলজি কিন্তু পরীক্ষা হবে 3 তারিখে। তাহলে আপনার 1 তারিখ পরীক্ষা দেওয়ার পর 1 তারিখ রাতে পড়তে পারবেন, তারপরে 2 তারিখ সারাদিন পড়বেন, 3 তারিখ হচ্ছে কি আপনি সকালে পড়বেন, তারপর হয়তো আপনি বিকেল বা দুপুরে পরীক্ষা দিবেন। তো এখন আপনার এই যে টোটাল 48 ঘন্টা, 2 দিনের মতো একটা সময় পাচ্ছেন, মানে প্রত্যেকটা শীটে পরীক্ষার মাঝখানে মাঝখানে। তাহলে আপনি এটা খুবই রিল্যাক্সে শেষ করতে পারবেন আপনার এক্সাম বেসটা। এবং এক্সাম বেসটা আপনার পড়া শেষ হবে মেনলি আপনার হচ্ছে এই যে মে মাসের 25 তারিখে বেরিলভের রিভিউ বেস সহ শেষ হবে, রিভিউ এক্সাম সহ। এবং এখানে কিন্তু প্রত্যেকটারই সলভ ক্লাস আছে, ঠিক আছে? যেমন 1 তারিখে যে পরীক্ষাটা হবে জিএটি ফিজিওলজি, এটা কিন্তু সলভ ক্লাস হচ্ছে আপনার 2 তারিখে হয়ে যাবে, পরের দিনই সলভ ক্লাসটা দিয়ে দিবে, ঠিক আছে? আপনার যদি কোনো ভুল ভ্রান্তি হয়, কোনো যদি ব্যাখ্যা বা এটা কি কারণে সঠিক হলো কি কারণে ভুল হলো, এগুলো আপনারা হচ্ছে জানতে পারবেন। আর আমাদের হচ্ছে যে ফাইনাল মক টেস্ট গুলো থাকবে 25 তারিখের পরের কথা বলছি, লাস্ট 8 10 দিন, এই সময়টাতে আপনারা ফাইনাল মক টেস্ট পরীক্ষাও দিবেন এবং একই সাথে হোল সিলেবাস রিভিশন হিসেবে কাজ করবে। এটা এটা হচ্ছে আমাদের এক্সাম উইথ সলভেস। এবং এক্সাম বেচেরও আমাদের রুটিন সেম, 1 তারিখ 3 তারিখ যেমন যেটি ফিজিওলজি এন্ডোক্রাইন, একদম সেম রুটিন আমাদের, শুধু এখানে সলভ ক্লাস থাকবে না, ঠিক আছে? এটা 25 তারিখে শেষ হবে, তারপরে ফাইনাল মক টেস্ট হবে। তাহলে আপনারা এই দুইটা বেচ হচ্ছে দেখতে পারেন, যারা হচ্ছে আপনাদের ক্লাস নিয়ে কোনো সমস্যা নাই। আর যদি আপনারা যদি ক্লাস নিয়ে সমস্যা থাকে, যে না আপনি অনেকদিন আগে পড়েছেন, এখন হচ্ছে ওই টপিকটা সম্পর্কে ছোটখাটো একটা ধারণা প্রয়োজন, যে কোত্থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হয় বা আপডেট যে ইনফরমেশনটা, যে আমাদের লাস্ট আপডেট ইনফরমেশন কোন, আমাদের ওই হচ্ছে টপিকের কোন পোর্শনটা এখন হচ্ছে ইম্পর্টেন্ট, বা ওই যে আমাদের ধরেন সাপোজ জিএটি ফিজিওলজি ধরলাম, এখন জিএটি ফিজিওলজির মধ্যে আমাদের কোন কোন পোর্শনটা হচ্ছে একটু মনোযোগ সহকারে পড়তে হবে, এগুলো যদি আপনার একটু ভুলে গিয়ে থাকেন অথবা হচ্ছে আপনার আরেকবার রিক্যাপচুলেট করা লাগে, তাহলে আপনাদের জন্য বেস্ট হচ্ছে ক্রাশ বেস। কারণ ক্রাশ বেসের মধ্যে হচ্ছে আপনার প্রত্যেকটা ক্লাস হবে খুবই র্যাপিড ভাবে হবে, এবং ক্লাসগুলোর প্রত্যেকটাতে যেই ডিউরেশন গুলো থাকবে সেগুলো হচ্ছে আপনার আমরা যে ফোকাস করব, সেটা মেইনলি ফোকাস করব হচ্ছে আমাদের এই কি জানি বলে, আমাদের মেইনলি ফোকাস করবো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টপিকের উপরে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক এফসিবিএস এর জন্য, ঠিক আছে? যেগুলো পরীক্ষাতে রিসেন্টলি আসছে সেগুলোর উপর আমরা ফোকাস করব। তো ক্রাশ ব্যাচের রুটিনটা হচ্ছে এখানে দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের এই ক্রাশ ব্যাচের বেসিক এবং হচ্ছে ভেরি লেভেল রুটিন। তো এটার সাথে করেসপন্ড করে আপনাদের পড়তে হবে।
এখন কথা হচ্ছে যে অনেক কিছু বুঝলাম যে আমরা হচ্ছে কারা ক্রাশ বেচে পড়বো, কারা হচ্ছে 2 মান্থস চ্যালেঞ্জ এক্সাম উইথ সলভ বেচ এবং 2 মান্থস অনলি এক্সাম বেচে পড়বো। বাট মেইন কথা হচ্ছে আমরা পড়বো কি, হ্যাঁ আমরা তো কোনটা পড়া আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে মেইনলি প্রশ্ন। এটা আমাদের বুঝতে হবে, কারণ পরীক্ষার আছে 2 মাস। এখন হযবরল ভাবে সব পড়া যাবে না, যে আমি যখন পড়বো সবই পড়বো, এখন যেহেতু 2 মাস সময় আছে সবই তো পড়বো। বাট ওই পড়ার সময় আমার মাথায় রাখতে হবে যে কোন টপিকটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কোন টপিকটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। এটা যখন আমি মাথায় রাখবো তখন আমার পরীক্ষা সবচেয়ে ভালো হবে। কেন? এটার পিছনে একটা কারণ আছে। আমাদের যেই পরীক্ষা হয় এই সাবজেক্ট কি থাকে দেখেন, অ্যানাটমি থাকে, ফিজিওলজি থাকে, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, বায়োস্ট্যাট এবং বেরিল্যাব। এই হচ্ছে আমাদের টোটাল মানে পড়াশোনার জায়গা। এগুলো থেকে প্রশ্ন আসবে। এখন প্রশ্ন যে আসবে কোনটা থেকে সবচেয়ে বেশি আসবে, কি বেশি গুরুত্ব দিবেন? আপনি যদি নাম্বার 1 যদি বলেন যে 1 নম্বর আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিবেন কাকে, তাহলে এটা হচ্ছে বেরিলাম। হ্যাঁ, বেরিলামকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। কেন দিতে হবে এটা বলবো। এর আগে বলে দিই যে আপনাদের যে কোশ্চেন গুলো হয়, হ্যাঁ কোশ্চেন গুলো অনুযায়ী আপনাদের ইম্পর্টেন্স সাবজেক্ট অনুযায়ী আমাদের সাজানো একটা ইয়ে আছে, রুটিন আছে। সেটা হচ্ছে আমাদের যেই টোটাল কোশ্চেন হয়ে হচ্ছে, আচ্ছা এটা তো আপনারা জানেন অলরেডি, যে আমাদের কোশ্চেন হয়ে হচ্ছে টোটাল 300, সরি 150টা কোশ্চেন হয়। এটা হচ্ছে 2 নাম্বার করে, আমাদের কত নাম্বার, 300 নাম্বার। এখন এই যে 150টা কোশ্চেন, ঠিক আছে, 300 নাম্বার, 2 নাম্বার করে। তো এই 150টা কোশ্চেনের মধ্যে 300 নাম্বারের মধ্যে আমাদের 210 নাম্বার হচ্ছে 5 নাম্বার। এখন এই 300 নাম্বার, সরি 150টা কোশ্চেনের মধ্যে কোথা থেকে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন হয়, এটাই তো আমাদের হাইলাইটেড পয়েন্ট, যে আমাদের কোন সাবজেক্ট গুলোকে গুরুত্ব দিব। আমি সবসময় বারবার বলি, এটা প্রত্যেক সেশনেই বলি, যে আপনারা সবসময় গুরুত্ব দিবেন যে সাবজেক্ট গুলোতে। ডেইলি ল্যাব 1 নাম্বার গুরুত্ব দিবেন অবশ্যই। কেন দিবেন এটা একটু পরেই বলবো, বুঝে। এখন 150টি কোশ্চেন, এর মধ্যে দেখেন 50টি কোশ্চেন আসবে হচ্ছে অ্যানাটমি থেকে। এখন solely অ্যানাটমি থেকে আসে না, কোশ্চেন আসে কিভাবে, আমাদের যে বেসিকের অ্যানাটমি থাকে প্লাস করসপন্ডিং বেলি অ্যান্ড লাভ। এখন করসপন্ডিং বেলি অ্যান্ড লাভ মানে এটা কি, মানে হচ্ছে ধরেন বেলি লাভের মধ্যে 92টা চ্যাপ্টার আছে সবচেয়ে, মানে 1 নম্বর থেকে শুরু করে যেগুলো আমরা পড়াই। এখন এই 92 চ্যাপ্টারের মধ্যে আমাদের যে বেলি লাভের প্রত্যেকটা চ্যাপ্টারের শুরুতে আমাদের হচ্ছে গিয়ে বেসিক অ্যানাটমি দেওয়া থাকে, ঠিক আছে, বেসিক অ্যানাটমি দেওয়া থাকে। এটা মনে করেন যে আমাদের একটা পেজের অর্ধেকের কি, মানে হাফ পেজ অথবা একটা পেজ দেওয়া থাকে প্রত্যেকটা চ্যাপ্টারের। এখন এই যে হাফ পেজ এবং 1 পেজ, এটা মনে হতে পারে যে খুবই কম, বাট আপনি যখন টোটাল পড়বেন তখন দেখবেন যে এটা একটা হিউজ একটা অ্যানাটমি ক্যারি করতেছে। তো এই এই অ্যানাটমিটা, বেসিকের অ্যানাটমিটা এবং সাথে হচ্ছে এই বেরি লেভেল অ্যানাটমিটা, এই দুইটা যে কম্বিনেশন, এই কম্বিনেশনে আপনি 50টা কোশ্চেন পাবেন 150টার মধ্যে, ঠিক আছে। 1/3 কোশ্চেন হচ্ছে এই অ্যানাটমি থেকেই হয়, মানে করসপন্ডিং বেরি ল্যাব সহ। প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি, ঠিক আছে, এই যে এখন যেটা বলতেছি এটা কিন্তু বিসিপিএস এর হচ্ছে আপনার মানে কোশ্চেন করার যে সিলেবাস, সেখান থেকে বলতেছি, হ্যাঁ, এফসিপিএস পার্ট 1 এ। তো অ্যানাটমির যে 50টা কোশ্চেন, এগুলো কিন্তু ফুল মেনটেন করা হয় এরকম বলা যাবে না, বাট ওরা কাছাকাছি মেনটেন করে। যেমন এই যে অ্যানাটমির ক্ষেত্রে অ্যাবডোমেন, তারপর ইনক্লুডিং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল মানে জিআইটি এবং হেপাটোবিলিয়ারি সিস্টেম, এখান থেকে 8 থেকে 20টা কোশ্চেন দেওয়া আছে। তো দেখা যায় প্রত্যেক বছরই আমাদের জিআইটি এবং হেপাটোবিলিয়ারি সিস্টেম সহ অ্যাবডোমেনের টোটাল যে শীট অ্যানাটমিতে, হ্যাঁ অ্যানাটমির ক্ষেত্রে অ্যাবডোমেনের যে শীটটা আছে এবং বেরি ল্যাবের যে অ্যাবডোমেনের যে চ্যাপ্টার গুলো আছে, এগুলোর মধ্যে দেখা যায় যে প্রায় 12-14টা কোশ্চেন, 16টা কোশ্চেন কিন্তু হয়ে যায়। হ্যাঁ, সর্বনিম্ন কোশ্চেন হয় 8টা। তো এগুলো কিন্তু ওরা মেনটেন করে, এমন না যে কোনোটা মেনটেন করে না। তারপর থোরাক্স, কার্ডিওভাস্কুলার, জেনিটোরিয়ান, এভাবে কিন্তু অনেকগুলো কোশ্চেন হয়। হ্যাঁ, তো এখানে হচ্ছে ইম্পর্টেন্স অনুযায়ী দেওয়া আছে। যেমন আপনি দেখবেন অ্যাবডোমেন, তারপর আমাদের থোরাক্স, তারপরে কার্ডিওভাস্কুলার সিস্টেম, হ্যাঁ জেনিটোরিয়ান সিস্টেম, ঠিক আছে, এমন এই যেমন নার্ভাস সিস্টেম, হ্যাঁ নিউরো অ্যানাটমি, নিউরোফিজিওলজি, এগুলো যে জায়গাটা আছে এখান থেকে আমাদের 5-6টা প্রশ্ন হয়ে যায়, ঠিক আছে। এন্ডোক্রাইন সিস্টেম খুবই ইম্পর্টেন্ট, এন্ডোক্রাইন থেকে আমাদের প্রশ্ন হয় হচ্ছে মানে মেইনলি ফিজিওলজি থেকে হয়। হ্যাঁ, ফিজিওলজির সাথে হচ্ছে আমাদের বেরিয়াল করেসপন্ড করে, এখানে কিন্তু খুব ভালো একটা প্রশ্ন আসে। এই হচ্ছে আমাদের মোটামুটি পড়া। তো অ্যানাটমির যেই পোর্শন গুলো সেগুলো পড়বেন, তারপর অ্যানাটমির কোনটা ইম্পর্টেন্ট সেগুলো তো আমরা ক্লাসে বলেই দিব। তারপরে প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি আছে, হ্যাঁ প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজির মধ্যে হচ্ছে আমাদের 50টা কোশ্চেন আছে। তো এই দুইটা সাবজেক্টে 50টা কোশ্চেন, এর মধ্যে প্যাথোলজিতে দেখেন 25 থেকে 35 এবং মাইক্রোবায়োলজি থেকে 15 থেকে 25। তো মোটামুটি কিন্তু এভারেজ এরকমই প্রশ্ন হয়, ঠিক আছে। প্যাথোলজিতে মানে বেসিক প্যাথোলজির সাথে হচ্ছে মানে বেরি লেভেল যে প্যাথোলজির প্রত্যেকটা ডিজিজের তো প্যাথোলজি আছে, তো ওইখান থেকে হচ্ছে ধরেন আবার মাইক্রোবায়োলজি আছে যে মোস্ট কমন অর্গানিজম কি। হ্যাঁ, যেমন আপনি হচ্ছে যখন পড়বেন তখন দেখবেন যে আমরা যখন মাইক্রোবায়োলজি পড়াবো তখন দেখবেন যে সুন্দর করে বলা থাকে যে ফলিকুলাইটিস এর মোস্ট কমন অর্গানিজম হচ্ছে স্টাফিলোকোকাস অরিয়াস। হ্যাঁ, তারপরে সেলুলাইটিস যে করে সেটা হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস পাইজন দিয়ে হয়। তো আর তারপর হচ্ছে মোস্ট মানে আহ, যে অর্গানিজম গুলো আছে এগুলো এখন মাইক্রোবায়োলজি থেকেও হয়। এখন অনেকগুলো প্রশ্ন দেখা যাবে যে মাইক্রোবায়োলজিতে আপনি শীটের মধ্যে পান নাই বা মাইক্রোবায়োলজি টেক্সট বুকের সাথে মিলতেছে না, বাট এটা মাইক্রোবায়োলজির প্রশ্ন, এটা অর্গানিজম দিয়ে আসলো, তাহলে আপনি আবার দেখবেন সেটা কিন্তু বেরি ল্যাবে আছে। সুতরাং আপনার বেরি ল্যাবে যতগুলো জায়গাতে অর্গানিজম সম্পর্কে আমরা পাই, হ্যাঁ, এবং আমরা তো ওই ক্লাস করার সময় তো আমরা বলে দিই যে বেরি ল্যাবে আমরা যখন পড়াবো তখন ক্লাসের মধ্যে সেটা বলে দিব যে আপনার এই এই জায়গাটা দাগিয়ে নেবেন, এটা হচ্ছে আমাদের এই অর্গানিজম এবং এটা হচ্ছে পরীক্ষার মধ্যে আসে, তখন আপনি এই পোর্শনটা মাইক্রোবায়োলজি হিসেবে পড়বেন।
ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি প্রশ্ন। এবং আপনি যখন মাইক্রোবায়োলজি পড়বেন তখন কোথায় ইম্পর্টেন্স দিবেন সেটাও দেখতে হবে। ঠিক আছে। তাহলে প্রথম থেকে যদি যাই, দেখেন অ্যানাটমি যখন পড়বেন, অ্যানাটমিতে গুরুত্ব দিবেন কি? অ্যানাটমিতে গুরুত্ব দিবেন হচ্ছে মেইনলি, এক নম্বর যদি বলি আমরা অ্যাবডোমেনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিব। ঠিক আছে। তারপর আমাদের হচ্ছে দুই নম্বরে গুরুত্ব দিব হচ্ছে এক্সট্রিমিটিকে। ঠিক আছে, সুপিরিয়র এক্সট্রিমিটি এবং হচ্ছে ইনফেরিয়র এক্সট্রিমিটি। সুপেক্স এবং ইনফেস থেকে আমাদের অনেক প্রশ্ন হয়, এবং মেইনলি প্রশ্নগুলো হয় হচ্ছে বেলি ল্যাব থেকে। ঠিক আছে, বেলি ল্যাবের আমাদের হচ্ছে কিছু চ্যাপ্টার আছে, আপনারা জানেন যারা, আমরা অলরেডি একবার পড়েছি, যে আমাদের হচ্ছে যেমন লিম্বের ক্ষেত্রে হচ্ছে আমাদের কিছু প্রশ্ন হয়, হ্যাঁ। আর আর্মের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি উপরের আপার লিম্ব, সেক্ষেত্রে আমাদের যে মিডিয়ান নার্ভ, আল্নার নার্ভ, রেডিয়াল নার্ভ, এগুলো থেকে খুবই ভালো প্রশ্ন হয়। ঠিক আছে। এই নার্ভ গুলো যখন ইনজুরি তখন কি হবে, কার্পাল টানেল সিনড্রোম কখন হয়। ঠিক আছে। তারপরে মিডিয়ান নার্ভ ইনজুরি হলে হচ্ছে আমাদের সেন্সরি কি কি কোন কোন জায়গা লস হবে। হ্যাঁ, আল্নার নার্ভ ইনজুরিতে আমাদের সেন্সরি কোন 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 জায়গাটা যাবে। রেডিয়াল নার্ভ ইনজুরিতে আমাদের সেন্সরি কোন জায়গাটা যাবে, এগুলো থেকে প্রশ্ন হয়। তারপর আমাদের যে লোয়ার লিম্ব আছে, লোয়ার লিম্ব থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন হয়। হ্যাঁ, তারপর আমাদের এখানে দেখবেন আমাদের লোয়ার লিম্বে কিছু ইম্পর্টেন্ট টপিক আছে না, যে এসিএল ইনজুরি, ঠিক আছে, মিডিয়াল মেনিসকাস ইনজুরি। তো এই যে হচ্ছে আমাদের যে ইনজুরি গুলা, হ্যাঁ, আমাদের হচ্ছে যেমন একটা প্লেয়ার ধরেন, আমাদের হচ্ছে খুব কমন সিনারিও থাকে, একটা ফুটবল প্লেয়ার হচ্ছে মাঠে খেলতে নামলো, খেলতে নামার পরে হট করে দেখা গেল যে তার পায়ের মধ্যে পপিং একটা সাউন্ড হলো, হ্যাঁ, খেলাটা কন্টিনিউ করতে পারে নাই। সেক্ষেত্রে আমাদের ডায়াগনোসিস কি হবে? হ্যাঁ, অথবা হচ্ছে সে খেলাটা ইনিশিয়ালি সে কন্টিনিউ করলো, বাট যখন খেলা শেষ হলো তখন দেখা গেল সে যখন ড্রেসিং রুমে গেল, তখন দেখা গেল যে তার পা ফুলে গেল, সে নি জয়েন্টটা সুইলিং হয়ে গেল, তখন সে আর খেলা কন্টিনিউ করতে পারলো না। তো তখন হচ্ছে আমাদের এসবি অ্যান্সার কি হবে? এই যে টোটাল যে পড়াগুলো, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর আমাদের আরো কিছু ইম্পর্টেন্ট টপিক আছে, যেমন হচ্ছে আমাদের যে আহ, আমাদের যে হচ্ছে পায়ের মধ্যে আমাদের যে হচ্ছে থাকে সেন্সরি যে ইনারভেশনটা থাকে, সেটা থেকে আমাদের প্রশ্ন হয়। হ্যাঁ, ঠিক আছে। তো এই যে টোটাল আমাদের যে পড়াশোনা, এগুলোর মধ্যে আমরা ইম্পর্টেন্ট দিব অ্যাবডোমেন, তারপরে দিব সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফেরিয়র এক্সট্রিমিটি, তারপর আমাদের দিব হচ্ছে যেমন থোরাক্স কে দিব, জেনেটিউরানি কে দিব, নার্ভাস সিস্টেম কে দিব, হ্যাঁ, নিউরোটমি, নিউরো ফিজিওলজি, এগুলো একসাথে পড়বেন। তারপর আমাদের হচ্ছে যে অস্টিওলজি, আর্থোলজি, হ্যাঁ, এটাই মূলত সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফেরিয়র এক্সট্রিমিটি কে কভার করে ফেলে। ঠিক আছে। তো আমাদের এগুলোকে আমরা কভার দিব। তারপর এমব্রায়োলজি, হিস্টোলজি, এখান থেকে একটা ভালো প্রশ্ন হয় কিন্তু, হ্যাঁ। এখানে প্রত্যেকবারই দেখা যায় যে মোটামুটি আপনার চারটা 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 আটটা প্রশ্ন, অথবা পাঁচটা পাঁচটা 10টা প্রশ্ন, এরকম কিন্তু প্রশ্ন চলে আসে। ঠিক আছে। তো এগুলো হচ্ছে আমাদের হচ্ছে মেনলি আমরা টার্গেট করবো। তাহলে এই 1 2 3 4, তারপরে সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফেরিয়র এক্সট্রিমিটি, তারপরে হচ্ছে আপনার এই যে নার্ভাস সিস্টেম, ঠিক আছে, মানে হচ্ছে যেটাকে বলি আমরা নিউরো অ্যানাটমি। ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এই এন্ডোক্রাইন ব্রেস্ট, তারপরে হচ্ছে হেড নেক ব্রেন এবল আর কি, যেটাকে আমরা বলতাম অ্যানাটমিতে হেড নেক ব্রেন এবলকে আমরা একসাথে বলবো। তাহলে অ্যাবডোমেন, সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফেরিয়র এক্সট্রিমিটি, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে। তারপরে হচ্ছে আমাদের এই যে নিউরো অ্যানাটমি, নিউরো ফিজিওলজি, থোরাক্স ইম্পর্টেন্ট। ঠিক আছে, জেনেটিউরিনারি সিস্টেমটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের হিস্টোলজি, এমব্রায়োলজি ইম্পর্টেন্ট। এগুলো থেকে ডিরেক্ট আমাদের প্রশ্ন হয়। এবং করসপন্ডিং মিডল লেভেল যখন পড়বেন, অ্যাবডোমেনটা খুবই ইম্পর্টেন্ট দিবেন এবং এক্সট্রিমিটিকে খুবই ইম্পর্টেন্স দিবেন। প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজি মানে এখানে কিন্তু 50টা কোশ্চেন। তারপরে যখন আমরা যাবো প্যাথোলজি, মাইক্রোবায়োলজিতে, প্যাথোলজিতে ইন জেনারেল কিছু বলতে নাই, যেমন জেনারেল প্যাথোলজি, আমাদের প্যাথোলজি যে শীট আছে, হ্যাঁ, সেটা আপনি পড়বেন, সেখান থেকে আপনি হয়তো 8 10টি কোশ্চেন পাবেন, হ্যাঁ। তারপরে প্যাথোলজি পুরাটা পড়ার পর আপনি 8 10টা কোশ্চেন পাচ্ছেন, বাট আপনি যখন বেরিলা পড়বেন তখন বেরিলাবের প্যাথোলজি দেখে আপনি বাকি কোশ্চেন গুলো পেয়ে যাবেন। ঠিক আছে। অনেক হিউজ প্রশ্ন হয় প্যাথোলজি থেকে, আপনার প্রায় 30টার মতো কোশ্চেন হয়ে থাকে। মাইক্রোবায়োলজি থেকে মনে করেন আরো 20টার মতো কোশ্চেন হবে, এখানে 50টা কোশ্চেন। তো মাইক্রোবায়োলজিতে আপনি ইম্পর্টেন্স দিবেন কোনগুলো বেশি? ব্যাকটেরিওলজি, ভাইরোলজি, হ্যাঁ, তারপর হচ্ছে ইমিউনোলজি, দেন হচ্ছে প্যারাসাইট আর মাইকোলজি। তাহলে 1 2 5 এগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং এরপরে প্যারাসাইটোলজি, মাইকোলজি, এই দুইটা টপিক হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট। এবং ব্যাকটেরিওলজির ক্ষেত্রে আমাদের জেনারেল ব্যাকটেরিওলজি হচ্ছে, সিস্টেমে ব্যাকটেরিওলজি আছে। তো আমরা যখন পড়বো তখন আপনারা জানেন জেনারেল ব্যাকটেরিওলজিতে যেমন হচ্ছে আমাদের গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ক্রাইটেরিয়া, তারপরে হচ্ছে সেল সেল মেমব্রেন বাউন্ড অর্গানেলিস, নন মেমব্রেন বাউন্ড অর্গানেলিস, এগুলো আছে। তারপর আমাদের যেমন আমরা যখন সিস্টেমিক ব্যাকটেরিওলজি পড়বো তখন আমাদের ইম্পর্টেন্স কিছু বিষয় আছে। তারপর আমাদের গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভে টাইকুইক অ্যাসিড, লিপোপলিস্যাকারাইড কোনগুলো হচ্ছে আমাদের ইয়ে করবে, কি জানি বলে, সেপটিক শক ইনডিউস করে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপর আমাদের যখন সিস্টেমিক আমরা পড়বো, সিস্টেমিক ব্যাকটেরিওলজিতে আমাদের অনেক ইম্পর্টেন্ট জিনিস আছে, তার মধ্যে আমাদের কয়েকটা আপনারা যখন ক্লাস করবেন তখন জানতে পারবেন, যে যেমন স্টাফাইলোকক্কাস, তারপরে হচ্ছে স্ট্রেপ্টোকক্কাস, ঠিক আছে, তারপরে হচ্ছে নাইসেরিয়া, ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাক্টিনোমাইসিস, হ্যাঁ, নোকার্ডিয়া, তারপরে হচ্ছে আপনার এই সালমোনেলা। হ্যাঁ, সালমোনেলার ক্ষেত্রে যেমন এখানে হচ্ছে অনেকটা মজার বিষয় আছে, যেমন সালমোনেলার ক্ষেত্রে আমাদের কিছু প্রশ্ন হয় যেগুলো হচ্ছে আমাদের ইয়ার সাথে মিলে, বিলি ল্যাবের সাথে মিলবে, হ্যাঁ। তো এগুলোর সাথে হচ্ছে আমাদের পড়বেন, সিউডোমোনাস পড়বেন। ঠিক আছে। তো পড়ার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যাই পড়েন, অ্যানাটমি পড়েন, প্যাথোলজি পড়েন, মাইক্রোবায়োলজি পড়েন, অথবা যে কোনো সাবজেক্টই পড়েন, একটা জিনিস মাথায় রাখবেন, যে আমরা যখন পড়বো তখন হচ্ছে আমাদের সার্জারি রিলেটেড যে পড়াটা, হ্যাঁ, এটা আপনি দেখলেই বুঝবেন। আপনি যখন বেসিকে শিট পড়বেন, সার্জারি রিলেটেড যে কথাবার্তা থাকবে, যেমন ধরেন ইনফেকশন করে, তারপরে সেলুলার মানে সেলুলাইটিস করে, অথবা হচ্ছে মনে করেন যে অস্টিওমাইলিটিস করে, এই টাইপের যে কথাবার্তা পাবেন, হ্যাঁ। তারপরে মোস্ট কমন অর্গানিজম কি ইনফেকশনের জন্য,
হ্যাঁ, তো এই যে জিনিসগুলো পড়বেন এগুলো সবই হচ্ছে আমাদের এই সার্জারি এফসিবিএস এর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন প্যাথোলজি এবং মাইক্রোবায়োলজির পরে আমাদের সাবজেক্ট থাকবে হচ্ছে ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, বায়োস্টেট। এখান থেকে হচ্ছে আমাদের 50টি কোশ্চেন হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে এই 50টা কোশ্চেনের মধ্যে আপনি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট দিবেন হচ্ছে ফিজিওলজিকে। ঠিক আছে? কারণ ফিজিওলজি মানে একাই হচ্ছে গিয়ে কোশ্চেন আসতেছে এখন প্রায় 35 এর মতো। ঠিক আছে, 35 ধরেন প্লাস মাইনাস আমরা 2 বা 3 রাখতে পারি। ঠিক আছে, এখন ফিজিওলজি থেকে আমাদের একটা হিউজ প্রশ্ন হয়। আর বাকি যে আমাদের বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি, বায়োস্ট্যাটিস্টিক্স, এই টোটাল 3 জায়গা থেকে আমাদের প্রশ্ন হবে হচ্ছে 12 থেকে 15টি। তাহলে আপনারা একটা জিনিস চিন্তা করেন। আমরা একটু সামারাইজ করি, হ্যাঁ, উপরে চলে যাই। তাহলে আপনারা ইম্পর্টেন্স দিবেন কখন? আপনারা যেই বেচে ভর্তি হন, ক্রাশ বেচে ভর্তি হন, তারপরে হচ্ছে আপনি এক্সাম বেচে ভর্তি হন, যেখানে ভর্তি হন, আপনারা যখন পড়বেন তখন এগুলো ইম্পর্টেন্স দিয়ে পড়বেন। আপনি ফার্স্ট ইম্পর্টেন্স দিবেন তো বেরি ল্যাবকে, কারণ বেরি ল্যাবের করসপন্ডিং সবকিছু আসবে। এখন বেরি ল্যাবের পরে মানে আপনি যখন ইম্পর্টেন্স দিবেন তখন দেখবেন আপনি এই যে অ্যানাটমি, এটা থাকবে আপনার প্রায়োরিটিতে। ঠিক আছে, তারপর আপনার এই যে মাইক্রোবায়োলজি, আপনার হচ্ছে প্যাথোলজি। ঠিক আছে, এখান থেকে থাকবে 50টি কোশ্চেন। তাহলে এই যে আপনি দেখেন, এখানে হচ্ছে আপনার 50টি কোশ্চেন, এখানে হচ্ছে আপনার 50টি কোশ্চেন। ঠিক আছে, তাহলে আপনার এই ফিজিওলজিতে পাবেন আপনি কত? আমি বললাম প্রায় অ্যারাউন্ড আপনি 35টার মতো কোশ্চেন পাবেন। ঠিক আছে, এখানে একটু ভেরি করে, অনেক সময় 30টা কোশ্চেন হয়, অনেক সময় 35টা কোশ্চেন হয়, অনেক সময় একটু বেশি হতে পারে। তাহলে আপনি দেখেন অন এন্ড অ্যারাউন্ড এখানে কয়টা কোশ্চেন পাচ্ছেন প্রায়। আমি যদি এখানে 5টা কমিয়েও ধরি, তারপরেও কিন্তু এখানে কোশ্চেন চলে আসছে 130টি। তার মানে আপনার 150 কোশ্চেনের মধ্যে 130টা কোশ্চেন কিন্তু এখান থেকে প্রায় চলে আসে। এখন 130টা কোশ্চেন যদি আসে, আপনার পাস করতে আর কি লাগে? 130টা কোশ্চেন যদি আপনি 2 দিয়ে পূরণ দেন, দেখেন কত নাম্বার? 260 নাম্বার। আপনার পাস নাম্বার তো 210-এ। ঠিক আছে, তাহলে আপনি ইম্পর্টেন্স দিবেন এইভাবে। এই বায়োকেমিস্ট্রি, ফার্মাকোলজি এবং বায়োস্টেট, এই 3টা সাবজেক্ট হচ্ছে আপনার 12 থেকে 15টি কোশ্চেন আসবে, অথবা খুব বেশি গেলে 20টা কোশ্চেন আসবে। তো এই প্রশ্নগুলো নিয়ে এত অরিড হওয়ার কিছু নেই, আপনি ইম্পর্টেন্স দিবেন আর বাদ বাকিগুলাতে। এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্স অনুযায়ী কথা। এখন আমাদের যখন পড়বেন তখন তো আমাদের হচ্ছে করসপন্ডিং ভেরিয়েবলের কথা আমরা বলি। যেমন এই যে আমাদের অ্যানাটমির সাথে আমরা ভেরিয়েবলের কথা বলেছিলাম। ঠিক আছে, তাহলে অ্যানাটমির সাথে ভেরিয়েবল যখন পড়বো তখন কিভাবে পড়বো? এই যে এখানে খুব সুন্দর করে চার্ট করে দিয়েছি আমি। এক্সট্রিমিটি যখন পড়বেন, সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফেরিয়র এক্সট্রিমিটি, তখন আমাদের ভেরিয়েবল পড়বেন হচ্ছে 26 থেকে 44 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, এগুলো পড়লে আপনি দেখবেন পড়া শেষ। তারপরে হেড নেক নিউরো অ্যানাটমি, এগুলোর সাথে আপনি পড়বেন 48 থেকে 54 নম্বর চ্যাপ্টার। ঠিক আছে, থোরাক্সের সাথে পড়বেন 59 এবং 60, অ্যাবডোমেনের সাথে পড়বেন 67 থেকে 87। তারপরে হিস্টোলজি বলবেন হচ্ছে 45 46, এমব্রায়োলজি বলবেন 17 নম্বর থেকে 20 নম্বর চ্যাপ্টার। এখানে খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে, এমব্রায়োলজি এখানে হচ্ছে 17 নম্বর থেকে 20 নম্বর চ্যাপ্টার যখন আপনি পড়বেন বেরি লেভেল, তখন আপনি দেখবেন যে আমাদের যেই বাচ্চাদের ক্ষেত্রে গ্যাস্ট্রোস্কাইসিস, তারপর ওমফালোসিল, অথবা হচ্ছে ধরেন আনডিসেন্ডেড টেস্টিস, হ্যাঁ, গুবার্নকুলাম, তারপর হচ্ছে মানে আপনার মোস্ট কমন সাইট কি একটোপিক টেস্টিসের। হ্যাঁ, তাহলে এই যে টোটাল যে কোশ্চেন গুলো এখন বললাম, এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার পরীক্ষার মধ্যে আসে, হ্যাঁ, এফসিপিএস পার্ট 1। এবং এটা হিউজ নাম্বারের এমব্রায়োলজির কোশ্চেন আপনি শুধুমাত্র এই 17 নম্বর থেকে 20 নম্বর চ্যাপ্টারের মধ্যে পেয়ে যাবেন বেরি লেভেল। এবং এই 3টা চ্যাপ্টার যদি আপনি খুব ভালো করে পড়েন, 4টা চ্যাপ্টার, তাহলে এই 17 থেকে 20 নম্বর চ্যাপ্টার গুলোই আপনাকে দেখবেন যে মানে এমব্রায়োলজির অর্ধেক কোশ্চেন এখান থেকে চলে আসছে এই 17 থেকে 20 নম্বর চ্যাপ্টার থেকে। হ্যাঁ, আর বাকি এমব্রায়োলজির বাকি অর্ধেক প্রশ্ন আসবে হচ্ছে এমব্রায়োলজির বেসিক শিট থেকে। তাহলে এভাবে পড়তে হবে টেকনিক করে। হ্যাঁ, এক্সট্রিমিটি যখন পড়বেন, এক্সট্রিমিটি, সুপিরিয়র এক্সট্রিমিটি, ইনফেরিয়র এক্সট্রিমিটি পড়বেন শীট থেকে। আর 26 থেকে 44 নম্বর চ্যাপ্টারের মধ্যে আমাদের বেলি ল্যাবে যা যা দাগানো আছে, এসবি এবং এমসিকিউ, এগুলো পড়ে ফেলবেন, তাহলে আপনার প্রিপারেশন কমপ্লিট হবে। এভাবে পড়বেন, হ্যাঁ, এখানে যেভাবে দেওয়া আছে। তারপরে আপনার এই যে যেমন ফিজিওলজি যখন পড়বেন, ফিজিওলজি আপনার অ্যানাটমি যেমন এখানে আলাদা ক্যাটাগরাইজ করা যায়, ফিজিওলজি এজ এ হোল ক্যাটাগরাইজ করা যায় না, কারণ ফিজিওলজি প্রত্যেকটা চ্যাপ্টারে আছে বেসিক ফিজিওলজি। ঠিক আছে, আপনি যখন বেরি ল্যাব পড়বেন প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে যে ফিজিওলজি পোর্শন পাবেন ওইটা হচ্ছে একবার পড়ে নেবেন। ঠিক আছে, এটা খুব বেশি না, ফিজিওলজি হয়তো বা 7-8 লাইন অথবা 10-12 লাইন থাকে, এটা দেখে নেবেন। তারপর আমাদের যখন মাইক্রোবায়োলজি পড়বেন, মাইক্রোবায়োলজি আমাদের জেনারেল শিট মানে বেসিক যে শিট, সেখান থেকে অনেক বেশি কোশ্চেন হয়। এবং এর বাইরে হচ্ছে আমাদের যে 5-6 চ্যাপ্টার, 88 থেকে 92, এবং এর বাইরে আপনারা যখন অ্যাবডোমেনের অ্যানাটমি পড়বেন, ঠিক আছে, অ্যাবডোমেনের অ্যানাটমি পড়বেন, সাথে বেলি ল্যাব পড়বেন, বেলি ল্যাবের অ্যানাটমি পড়বেন, তখন তো বেলি ল্যাবের অ্যানাটমি পড়া শেষ। মাইক্রোবায়োলজি যখন পড়বেন তখন দেখবেন যে আমাদের ওই অ্যাবডোমেনের চ্যাপ্টারটাই বেশি ইম্পর্টেন্ট দেবে, কারণ অ্যাবডোমেনের চ্যাপ্টার, তার চ্যাপ্টারগুলো এবং হচ্ছে মেইনলি আমাদের যে অর্থোপেডিক্স এর যে চ্যাপ্টারটা আছে এখানের মধ্যে, যেমন হচ্ছে আমাদের, সরি, আচ্ছা, অ্যাবডোমেনের যে আমাদের চ্যাপ্টারটা আছে সেখানের মধ্যে হচ্ছে আপনারা খেয়াল করবেন বেরিলাবে যে মাইক্রোবায়োলজি পোর্শন মানে মাইক্রোবায়োলজি যে কথাবার্তা, রিলেটেড কথাবার্তা বলা আছে, এবং অ্যাবডোমেন এবং সাথে হচ্ছে এক্সট্রিমিটি যেটা বললাম। হ্যাঁ, এক্সট্রিমিটির ক্ষেত্রে হচ্ছে মাইক্রোবায়োলজিতে সবচেয়ে বেশি মানে একটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে অস্টিওমেলাইটিস এর একটা হচ্ছে আমাদের বক্স আছে। ঠিক আছে, তো অস্টিওমেলাইটিস এর যে বক্সটা আছে,
ওই অস্টিওমাইলাইটিসের ওই বক্সের মধ্যে হচ্ছে অর্গানিজম আলাদা আলাদা করে আছে। যেমন অস্টিওমাইলাইটিসে মোস্ট কমন অর্গানিজম হচ্ছে ধরেন স্টাফিলোকক্কাস অরিয়াস, ঠিক আছে। এখন আরো কিছু ব্যাপার স্যাপার থাকে, যে যেমন ধরেন একটা পেশেন্টের যদি হচ্ছে গিয়ে এরকম একটা মানে কোমরবিডিটি দিয়ে থাকে আর কি, হ্যাঁ, যে একটা বার্নের পেশেন্ট অথবা হচ্ছে একটা এরকম পেশেন্ট বা একটা ওইরকম পেশেন্ট, মানে একটা সার্ভাইন একটা কোমরবিডিটি থাকবে। তো তখন হচ্ছে আমাদের অর্গানিজমটা কি হবে, এটা এটা যদি সাথে থাকে তখন আমাদের অর্গানিজমটা কি হবে, এটা যদি সাথে তখন আমাদের অর্গানিজমটা কি হবে। এই যে কোশ্চেন গুলো থাকে, তো এগুলো যখন আপনারা পড়বেন তখন হচ্ছে আপনারা এই ইয়াটা পড়বেন, কি জানি বলে হচ্ছে বেরিলাবের যে মাইক্রোবায়োলজি, তখন এটা কাজে লাগবে আপনার, হ্যাঁ। তো আপনার এটা কিন্তু নর্মাল যেই আমাদের যে মাইক্রোবায়োলজির যে আমাদের বেসিক শিট আছে সেখানে কিন্তু এটা ডিটেলসে বলা নাই। বাট বেরি ল্যাবের যে অস্টিওমেলাইটিস এর যে মানে বক্সটা, হ্যাঁ, ওই বক্সের মধ্যে কিন্তু প্রত্যেকটা অর্গানিজম সম্পর্কে বলা আছে। যেমন মোস্ট কমন অর্গানিজম স্টাফিলোকোকাস অরিয়াস। এখন ধরেন একটা পেশেন্টের ডায়রিয়া হলো, হ্যাঁ, ডায়রিয়া আছে, পাতলা পায়খানা আছে, তারপরে এই পেশেন্টের হচ্ছে কি আমাদের ইয়া হলো, কি জানি বলে হচ্ছে অস্টিওমাইলাইটিস এর একটা রিলেশন দিয়ে দিবে, হ্যাঁ। তখন দেখবেন যে আবার এটা আমাদের অর্গানিজম চলে যাবে সালমোনেলার দিকে, ঠিক আছে। সালমোনেলা অস্টিওমাইলাইটিস করে, তখন ওই দিকে যাবে, ঠিক আছে। এইভাবে কিন্তু অর্গানিজম গুলো চেঞ্জ হয়। তো এগুলো হচ্ছে আমরা এইভাবে টেকনিক করে করে পড়বো। এবং প্যাথোলজি যখন পড়বো তখন তো বললাম, প্যাথোলজি যখন পড়বেন যেমন এই চ্যাপ্টার গুলো দেখবেন, সেল ইনজুরির সাথে 3, 4, নিউপ্লাসিয়ার সাথে 11, 12 এবং 42, ইনফ্লামেশনের সাথে 61 এবং 62 নম্বর চ্যাপ্টার। তো এগুলো পড়বেন। এবং প্যাথোলজি বেরি ল্যাবের প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে প্রত্যেকটা যে ডিজিজ আছে যেগুলো আমরা ভালো করে পড়াই, হ্যাঁ, বিশেষ করে আমাদের গাট রিলেটেড ডিজিজ, আমাদের হেপাটোবিলিয়ারি সিস্টেম, তারপর আমাদের নিউরোসার্জারি যে টপিক গুলো আছে, এবং আমাদের বিশেষ করে এক্সট্রিমিটি যে টপিক গুলো আছে, এগুলোর সাথে সাথে আমাদের প্যাথোলজি রিলেটেড যে কথাবার্তা আছে, হ্যাঁ, তো এগুলো থেকে হচ্ছে আমাদের প্রশ্ন হয়। ফার্মাকোলজি নিয়ে তৈরি হওয়ার কিছু নাই। ফার্মাকোলজির একদম বেসিক যদি বলি, ফার্মাকোলজি হচ্ছে আপনি পড়বেন, ধরেন আপনার হচ্ছে ওই 130টা কোশ্চেন তো গেল, ঠিক আছে, 130টা কোশ্চেন তো গেল অ্যানাটমি, তারপরে হচ্ছে প্যাথো, তারপরে হচ্ছে মাইক্রো, আর হচ্ছে ফিজিওলজিতে, ঠিক আছে। তো এগুলো যখন পড়বেন এরপর থাকবে আপনার ফার্মাকোলজি, বায়োস্ট্যাটিক, বায়োকেমিস্ট্রি আর বায়োস্ট্যাটিস্টিক্স। তো বায়োস্ট্যাট থেকে প্রশ্ন হয় হচ্ছে 5 থেকে 6টা, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার বায়োকেমিস্ট্রি থেকে হয় এরকম 6টা, ঠিক আছে। তো 5-6টা প্রশ্ন হয়, অনেক সময় 4টাও হয়, ঠিক আছে, এরকম। আর ফার্মাকোলজি থেকে প্রশ্ন হয় মনে করেন আবার 6-7টা, ঠিক আছে, এভারেজে 20-22টা প্রশ্ন হয় আর কি, টোটাল 3টা জায়গা থেকে। তো ফার্মাকোলজি যখন পড়বেন তখন একটা জিনিস পড়ে নেবেন, সেটা হচ্ছে ফার্মাকোলজিতে আপনি পড়বেন হচ্ছে মেইনলি অ্যান্টিবায়োটিক। আমাদের অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আপনারা যখন পড়বেন, হ্যাঁ, জেনারেল ফার্মা এবং সিস্টেমিক ফার্মা আছে। তো জেনারেল ফার্মাকোলজিতে আপনাদের দেখবেন যে কার হাফ লাইফ কম হয় কখন, তারপরে বেশি হয় কখন। তো আমাদের যে একটা কথাবার্তা বলা আছে সবসময় আমরা বলি, হ্যাঁ, যে লিপিড সলিবিউল, ঠিক আছে, তারপর নন আনায়োনাইজড, হ্যাঁ, নন আয়োনাইজড লিপিড সলিবিউল, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বেশি বেশি অ্যাবজর্ব হয়, তারপর ব্লাডে বেশি বেশি সময় ধরে থাকে, ডিউরেশন অফ অ্যাকশন বেশি কার্যের, হ্যাঁ, এই যে ক্রাইটেরিয়া গুলো এগুলো পড়বেন। অ্যান্টিবায়োটিকটা পড়বেন, ঠিক আছে। অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কি পড়বেন, এটা হচ্ছে মেকানিজম অফ অ্যাকশন পড়তে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আমাদের এই যে যে একটা বক্স আছে অ্যান্টিবায়োটিকের যে ক্লাসিফিকেশনটা আছে, সরি, ক্লাসিফিকেশনটা পড়বেন। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন কিছু সিস্টেমিক অ্যান্টিবায়োটিক থাকে, সেগুলোর হচ্ছে আমাদের মেকানিজম অফ অ্যাকশন পড়বেন। অ্যান্টি টিউবারকুলোসিস যে ড্রাগ গুলো আছে এগুলো খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। টিউবারকুলোসিস সবই ইম্পর্টেন্ট, এর মধ্যে অ্যান্টি টিবি ড্রাগ গুলোও দেখে নেবেন, যে আমাদের আপডেট গাইডলাইন আছে সেটা দেখবেন। এবং টিউবারকুলোসিস এর ক্ষেত্রে মাইক্রোবায়োলজিতে যে পড়াটা আছে সেটা ভালো করে পড়বেন। এবং এর পাশাপাশি যেখানে যেখানে টিউবারকুলোসিস দেখবেন সেখানে সেখানেই পড়বেন, ঠিক আছে। তো এগুলোর পাশাপাশি আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে এই অ্যানাস্থেশিয়া। তাহলে দেখবেন আপনার পড়া মোটামুটি শেষ। তাহলে ফার্মাকোলজিতে যেটা টার্গেট করবেন, যে আমাদের কি জানি বলে এটার নাম, প্রথমে হচ্ছে আমাদের সিস্টেমিক ফার্মাকোলজি, জেনারেল ফার্মাকোলজি এবং হচ্ছে সিস্টেমিক ফার্মাকোলজি। তো আমাদের অ্যান্টিবায়োটিক গুলো পড়বেন, অ্যানেস্থেশিয়াটা পড়বেন। অ্যানেস্থেশিয়া চ্যাপ্টার খুবই ইম্পর্টেন্ট। অ্যানেস্থেশিয়ার সাথে আপনি যখন পড়বেন, এই 21 থেকে 25 নম্বর চ্যাপ্টার থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসবে। বেরি ল্যাবের যে 21 নম্বর থেকে 25 নম্বর চ্যাপ্টার আছে, এখান থেকে অ্যানেস্থেশিয়ার এবং অ্যানালজেসিয়ার প্রশ্নগুলো সাধারণত হয়ে থাকে, হ্যাঁ। এটার জন্য আপনার আলাদা শীট করার ওরকম খুব বেশি প্রয়োজন নাই, সেটা আপনি দেখবেন কি কি আছে। বাট ফোকাস করবেন হচ্ছে মেইনলি অ্যানালজেসিয়া অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে এই 21 থেকে 25 নম্বর চ্যাপ্টারে বেরি ল্যাবের, ঠিক আছে। এখান থেকে দেখবেন যে অনেক বেশি প্রশ্ন আসতেছে। তো অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে যেমন আপনার বুপিভাকাইন, রোপিভাকাইন, হ্যাঁ, তারপরে লিডোকেইন, এগুলো টাইপের যে প্রশ্নগুলো আছে এগুলো পড়বেন, ঠিক আছে। কোনটার কার্ডিওটক্সিসিটি বেশি, তারপরে কোন ওষুধটা হচ্ছে আমরা নেভার ইউজড ইন বায়ার্স ব্লক, বায়ার্স ব্লক আমরা কখনোই ইউজ করতে পারি নাকি, কোন অ্যানেস্থেটিক ড্রাগটা বা কোন অ্যানেস্থেটিক ড্রাগটা আমরা আইভি চ্যানেলে দিতে পারি না, কোন অ্যানেস্থেটিক ড্রাগটা আমরা স্পাইনাল দিতে পারি না, কেন দিতে পারি না, এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন পড়বেন ভালো করে, ঠিক আছে। ক্যাটামিন, প্রোপোফল, এগুলো পড়বেন খুব ভালো করে। তো অ্যানাস্থেশিয়া চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, এবং অ্যান্টিবায়োটিক গুলো পড়বেন। এবং আমাদের হচ্ছে অটোনমিক ফার্মাকোলজিটা পড়বেন, সেখানে আমাদের যে এসিটাইলকোলিন, হ্যাঁ, তারপর অ্যান্টিমাস্কারনিক যেই কথাবার্তা আছে সেগুলো পড়বেন ভালো করে, হ্যাঁ, মাস্কারনিক এবং অ্যান্টিমাস্কারনিকের ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের ওভারঅল পড়াশোনা, যে আমরা কি কিভাবে পড়বো। তো পড়ার ক্ষেত্রে একটা জিনিস ফলো রাখবেন, সেটা হচ্ছে আপনি বেসিক সাবজেক্টের
যে টপিকটা সেটা পড়বেন। যেমন সাপোজ ধরেন আপনি অ্যানাটমির অ্যাবডোমেন পড়লেন, তাহলে আপনি করসপন্ডিং বেরি ল্যাবের অ্যাবডোমেনের চ্যাপ্টারের মধ্যে অ্যাবডোমেন খুলবেন। অ্যাবডোমেনের মধ্যে কিন্তু হিউজ চ্যাপ্টার, হ্যাঁ, প্রায় 67 থেকে 87 পর্যন্ত 20টা চ্যাপ্টার আছে। তো আপনি বেরি ল্যাব খুলবেন, খুলে আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে আপনি বেসিক সাবজেক্টের অ্যাবডোমেন যখন পড়বেন, তখন আপনি বেরি ল্যাবের অ্যাবডোমেন খুলে ওইখানকার প্রত্যেকটা এই 20টা চ্যাপ্টারেরই হচ্ছে আপনার যত জায়গাতে অ্যানাটমি আছে, মানে এক পেজ করে এগুলো প্রত্যেকটা চোখ বুলিয়ে নেবেন। এগুলো যখন দাগানো থাকবে, তখন আপনার এই যখন চোখ বুলাবেন তখন দেখবেন আপনার এগুলো খুব সহজে মানে চোখের সামনে ভাসবে যে আমার অ্যানাটমিটা, তখন আপনার কমপ্লিট প্রিপারেশন হবে আর কি অ্যাবডোমিনের উপরে। তো এরকম ভাবে প্রত্যেকটা শীট আপনি পড়বেন। বেসিক মানে প্রথমে বেসিক সাবজেক্টের ওই শীটটা পড়বেন, তারপর করসপন্ডিং ভেরিয়েবলটা পড়বেন। এবং এই দুটো পড়ার পরে আপনি কোশ্চেন সলভ করবেন। হ্যাঁ, কোশ্চেন আপনার কাছে যদি কিওয়ার্ড থাকে তাহলে আপনি কিওয়ার্ড থেকে পড়বেন, আপনার কাছে যদি অন্য কোনো কোশ্চেন ব্যাংক থাকে তাহলে সেই কোশ্চেন ব্যাংক পড়বেন। আপনার কাছে যদি কোনো কোশ্চেন ব্যাংক না থাকে তাহলে আপনি আজকে হচ্ছে আমাদের সিনাপসের যে কোশ্চেন ব্যাংকটা বের হয়েছে, হ্যাঁ, এফসিবিএস পার্ট 1 এর জন্য সার্জারির ক্ষেত্রে, তো আপনি ওই বইটা কিনবেন। ওইখানের মধ্যে এসবিএ এবং হচ্ছে আপনার এমসিকিউ, হ্যাঁ, দুইটা একসাথে দেওয়া আছে। তো এখানে আপনার কোনো ব্যাক পেতে হবে না, আপনার প্রিভিয়াস এসবিএস এমসিকিউ প্রত্যেকটা কোশ্চেন দেওয়া আছে এবং প্র্যাকটিসের জন্য আলাদা করে কোশ্চেন দেওয়া আছে। তো আপনি এই কোশ্চেন গুলো পড়বেন। এই কোশ্চেন গুলো পড়লে কি হবে, আপনার যে কোন কোশ্চেন গুলো কিভাবে প্রশ্ন হয়, কোন কোশ্চেনটা আপনার জন্য ইম্পর্টেন্ট সেটা আপনি ধারণা পাবেন। হ্যাঁ, এক্ষেত্রে একটা রিভার্স টেকনোলজি ফলো করা যায়। হ্যাঁ, আমি এভাবে পড়তাম। কিভাবে পড়তাম, আমি হচ্ছে সবার আগে ধরতাম হচ্ছে কোশ্চেন ব্যাংক। হ্যাঁ, এফসিবিএস পার্ট 1 যে মনে করেন কোশ্চেন ব্যাংকটা, সেটা আমি ধরতাম, ধরে আমি দেখতাম, আমি সলভ করতাম না, জাস্ট দেখতাম যে এসবি এবং এমসিকিউ কি কি আছে। তো এসবি এবং এমসিকিউ কি কি আছে এটা দেখার পরে আমার চোখের সামনে ভাসতো যে এই টপিকগুলো ইম্পর্টেন্ট, এই টপিকগুলো থেকে কোশ্চেন হয়। তখন কি হয়তো আমার মাথার মধ্যে তো সেট হয়ে গেছে যেগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট আছে। তখন আমি যখন যে সুবিধাটা কি হতো, সুবিধাটা হয়তো দেখেন, আমি যখন শীট পড়তে যেতাম অথবা বিরিলে পড়তে যেতাম, তখন আমার যখন এই কোশ্চেন গুলো যখন আমি যখন এই পোর্শন গুলো যখন আমার চোখের সামনে আসতো, মানে পড়ার সময়, তখন আমি ওইগুলো দাগাইতে পারতাম ভালো করে যে হ্যাঁ, এই কোশ্চেনটা তো পরীক্ষায় আসছে, এগুলো তো এফসিপিএস পার্ট 1 আসছে, তাহলে আগের লাইনটা যদি এফসিপিএস পার্ট 1 আসে তাহলে এই পরের লাইনটা তো আসে না, তাহলে পরের লাইনটা বেশি ইম্পর্টেন্ট, এটাকে আমি দাগাই রাখতাম। এভাবে আপনারা ট্রাই করতে পারেন, ঠিক আছে? তাহলে এগুলো পড়ার পরে আমরা কোশ্চেন ব্যাংক সলভ হয়ে গেল, আমার হচ্ছে পড়া হয়ে গেল, তখন আপনারা হচ্ছে এক্সাম দিবেন, পরীক্ষা দিবেন। আর যারা হচ্ছে আমাদের এই ক্রাশ বেচে এনরোল নাই অথবা হচ্ছে লং বেচে নাই, আপনারা যারা হচ্ছে গিয়ে নিজেরা পড়তেছেন তাদের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আপনারা পড়ার সময় এই 2টা মাস আল্লাহর হস্তে আপনারা এই 2টা মাস কি করবেন, এই বেসিক সাবজেক্টের টপিক পড়বেন, সাথে করসপন্ডিং ভেরি ল্যাব পড়বেন। করসপন্ডিং ভেরি ল্যাব আপনার মানে অনেক হেল্প করবে, অনেক হেল্প করবে, এটা আপনি পরীক্ষার হলে গিয়ে বুঝবেন। তো এটা পড়ার পরে হচ্ছে আপনি কোশ্চেন সলভ করবেন এবং সাথে হচ্ছে আপনি এক্সাম দিবেন, ঠিক আছে? আপনি এক্সামের আগে অবশ্যই কোশ্চেন সলভ করে যাবেন, ঠিক আছে? কোশ্চেন সলভ না করে এক্সাম দিতে যাওয়া মানে এটা মানে উচিত না। কেন উচিত না? কারণ হচ্ছে আপনি জানেনই না যে কোন কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, এবং কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট এগুলো না জেনে পরীক্ষার হলে যাওয়া উচিত না, ঠিক আছে? তো আপনি পরীক্ষা দিবেন, আমাদের এখানে পরীক্ষা দেওয়ার পর আপনার যে ভুলগুলো হবে, ঠিক আছে, সেই ভুলগুলোকে আপনি মিস্টেক্স গুলোকে আপনি কারেকশন করবেন, ঠিক আছে? তাহলে আপনার ওই পড়াটা আবার হবে। কিভাবে পড়বেন, ধরেন আপনি এক্সাম দিবেন, এক্সাম দেওয়ার পরে এখানে তো 50টি কোশ্চেন থাকে আমাদের। তো আপনি এক্সাম দেওয়ার পরে মনে করেন 5টি কোশ্চেন ভুল হলো, তাহলে এই 5টি কোশ্চেন কেন ভুল হলো সেগুলো আপনি কারেকশন করবেন। এবং এই কারেকশন করার জন্য আপনি যেখানে পড়েছেন যে বেসিক সাবজেক্টের টপিক এবং করসপন্ডিং ভেরিয়েবল, আপনি আবার ওইখানে চলে যাবেন, গিয়ে দেখবেন যে আপনি কেন ভুল করলেন, কোন লাইনটা ভুল হইলো, ওইটা কি, ওইটা আরেকবার দেখে নেবেন, তাহলে দেখবেন এই পড়ার জীবনে ভুলবেন না। এভাবে আপনি রিভিশন করতে থাকবেন এবং পরীক্ষা দিতে থাকবেন এবং লাস্ট পর্যায়ে আমাদের এক্সাম হলে চলে যাবেন, আমাদের যে কাঙ্ক্ষিত এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের টোটাল পাথওয়েটা। তো এখন মাথায় প্রশ্ন আসতে পারে যে এত কিছু বললেন যে সিনাপসের মধ্যে কেন ভর্তি হবো, সিনাপসি কেন? সিনাপসি এই কারণে, কারণ আমাদের যেই লেকচার বলেন অথবা কোশ্চেন বলেন সবগুলো হচ্ছে আমাদের হাইলি কোয়ালিফাইড লেকচার্স এন্ড আমাদের হচ্ছে কোশ্চেন্স, আমাদের কোশ্চেন্স খুবই হাইলি কোয়ালিফাইড। আপনারা জানেন না আমাদের হচ্ছে একটা কোশ্চেনের পিছনে কি পরিমাণ কষ্ট করতে হয়। আমরা যখন কোশ্চেন করি, আপনাদের একটু বলি, আমাদের যখন কোশ্চেন হয় কিভাবে হয় জানেন? ধরেন আপনার আজকে পরীক্ষা হবে সাপোজ ধরেন ফিজিওলজির উপরে, তাহলে ফিজিওলজির উপরে 50টি কোশ্চেন হচ্ছে আমাদের হয়। তো এই 50টি কোশ্চেন কিভাবে হবে, বেরিলাব বেরিলাব সরি বেরিলাব না, যেটা বলতে চাচ্ছি যে 50টি কোশ্চেন হবে বিসিবিএস স্ট্যান্ডার্ডে, হ্যাঁ, যে আমাদের যে এফসিবিএস পরীক্ষা হয় সেই স্ট্যান্ডার্ডে আমাদের কোশ্চেন গুলো হবে। এবং আমরা যে কোশ্চেন করি আমাদের প্রিভিয়াস যে কোশ্চেন গুলো এসেছে, সেই যে প্রিভিয়াস কোশ্চেনের ইম্পর্টেন্ট টপিক গুলো আছে সেই টপিক গুলো থেকে আমাদের কোশ্চেন হবে। তারপর আমাদের এই প্রিভিয়াস টপিকের পরবর্তী যেই নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট টপিক সেখান থেকে আমাদের কোশ্চেন করতে হয়, ঠিক আছে? তার পরবর্তীতে আমাদের কয়েকটা খুব কম 2-3টা কোশ্চেন থাকে একদম আমরা নিয়েও দিই। হ্যাঁ, কারণ আপনি যখন বিসিবিসি পরীক্ষা দিতে যাবেন তখন আপনি 2-3টা এরকম নতুন প্রশ্ন দেখবেন, যাতে আপনি এটা দেখে ভেবাচাকা না খেয়ে যান, অপ্রস্তুত না হয়ে যান। এইটার জন্য আমরা আপনাকে মানসিক ভাবে এটা তৈরি করি, এবং প্রত্যেকটা কোশ্চেন করার পরে 50টা কোশ্চেন করার পরে এই কোশ্চেন গুলো হচ্ছে আমাদের এডিটর প্যানেলে চলে যায়। এডিটর প্যানেল সেগুলোকে দেখে, সেগুলোকে যদি মনে হয় যে না কোনো কোশ্চেনটা আমাদের সাব স্ট্যান্ডার্ড হচ্ছে, আমাদের হচ্ছে বিসিপিএসসি স্ট্যান্ডার্ড হচ্ছে না, তাহলে এই কোশ্চেনটা আমাদেরকে আবার করতে হয়। তখন আমরা আবার এই কোশ্চেনটা করি, তখন আমাদের এই কোশ্চেনটা ফাইনাল হয়, তখন আপনারা এটার উপরে পরীক্ষা দেন, তারপরে এটার উপর আমাদের সলভ ক্লাস হয়। সুতরাং জার্নিটা অনেক
স্ট্রং। আপনাদের জন্য সিনাপস অনেক কষ্ট করে, ঠিক আছে? তো আপনারাও নিজেদের জন্য অনেক কষ্ট করেন, আমরাও চেষ্টা করি। তো আমাদের সম্মিলিত প্রয়াসে আমরা চেষ্টা করি একটা ভালো একটা রেজাল্ট হওয়ার জন্য আপনাদের জন্য, ঠিক আছে? তাহলে হাইলি কোয়ালিফাইড লেকচার্স এবং কোশ্চেন্স আমাদের এখানে পাওয়া আমরা চেষ্টা করি সর্বোচ্চ, এবং আমাদের বিসিপিএসসি স্ট্যান্ডার্ড কোশ্চেন করা হয় ডেইলি। আমাদের যেই ডেইলি এক্সাম বলতে বোঝানো হচ্ছে আমাদের টোটাল যে এক্সাম রুটিনটা থাকে সেটা, হ্যাঁ। আমাদের এক্সাম থাকে, কুইজ থাকে, আমাদের যে মক টেস্ট গুলো থাকে সেগুলো আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। ইনফিনিটিসটা মক টেস্ট অবশ্যই 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 অ্যাটেন্ড করবেন। কোনোভাবেই এরকম যাতে না হয় যে পরীক্ষার আর 5 দিন আছে, আমি 5 দিনে সব পড়ে ফেলবো কিন্তু মক টেস্ট দিব না। এটা যিনি করবেন, হ্যাঁ, মনে করবেন যে হ্যাঁ এটা হচ্ছে আপনি একদম মানে নিজের পায়ে নিজে কুড়াল মারলেন, ঠিক আছে? মক টেস্ট অবশ্যই অ্যাটেন্ড করতে হবে। আমাদের 24 আওয়ার্স মেন্টর সাপোর্ট পাওয়া যাবে, আপনি যদি কোনো কিছু না বুঝেন আমাদের যে কোনো সময় কোশ্চেন করতে পারেন হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার গ্রুপে, আমরা সবসময় অ্যাভেলেবেল থাকবো। আমাদের পরীক্ষার আগের দিনের টপিক গুলো আমরা বলে দিব, এবং পরীক্ষার দিনের টিপস এবং ট্রিক্স গুলো কিভাবে ফলো করবেন সেগুলো বলে দিব, এক্সাম হল টেকনিক সম্পর্কে আমরা বলে দিব। এই কারণে আমাদের সিনাপস বেস্ট। কাজ করতে হবে স্মার্টলি, ঠিক আছে? আমরা গাধার মতো খাটবো না, আমরা অবশ্যই পড়াশোনা করবো বেশি, কাজও করবো বেশি, বাট স্মার্ট ওয়েতে কাজ করবো, এবং যেগুলো প্রয়োজন সেগুলো আমরা করবো। তো আমাদের দেখতে দেখতে প্রায় সেশনের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমাদের কোশ্চেন এন্ড অ্যান্সার করবো। যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাদেরকে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, আপনাদেরকে আমরা পিডিএফ সহ সবকিছু প্রোভাইড করে দিব। এবং আমাদের যে কারো যদি এরকম প্রয়োজন হয় যে আমাদের ওই আপনারা হচ্ছে এই রুটিন না মেনে যে ডিরেক্ট রুটিন পড়বেন, যে টানা 8 দিন 10 দিন অ্যানাটমি, তারপরে 8 দিন 10 দিন ফিজিওলজি, এভাবে যেভাবে পড়বেন, এটা যদি প্রয়োজন হয় তাহলে সেটারও আমরা লিঙ্ক দিয়ে দিব। সেই ক্লাসটা হচ্ছে আমাদের ডক্টর জনপ্রিয় মেন্টর আমাদের ডক্টর মাহবুবুল ভাই ওই ক্লাসটা নিয়েছে, সেখানে হচ্ছে আমাদের সুন্দর একটা রুটিন দেওয়া আছে, ওই রুটিনটা আপনারা ফলো করতে পারেন চাইলে। ওই রুটিনটা ফলো করলে আপনার একবার পড়া হবে এবং একবার রিভিশন হবে। তো সেই ক্লাসের লিঙ্ক আমরা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে দিয়ে রাখবো। আর কারো কোনো প্রশ্ন আসে কিনা? ক্রাশ বেচের পেমেন্ট, আচ্ছা আমি একটা কথা বলি। ক্রাশ বেচ এবং হচ্ছে আপনাদের যেই লাইভ যেই মানে অনলাইন যে অনলি এক্সাম বেচ অথবা এক্সাম উইথ সলভ বেচ, আমাদের ভেরিয়েন্ট লাইভ সাবস্ক্রিপশন বেচ, এই যে টোটাল যে বেচ গুলো আছে, এই বেচ গুলো হচ্ছে আপনার পেমেন্ট অথবা টাকা কত, এগুলো সব হচ্ছে আমাদের এক্সিকিউটিভের এখানে আমি কমেন্ট সেকশনে আমি বলছি। আপনি একটু আশা করবো আপনি একটু নিজে মানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন কাইন্ডলি। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে সবাই যোগাযোগ করুক। তো এই আপনাকে মানে হোয়াটসঅ্যাপের মধ্যে হচ্ছে নক দিলে আপনাকে কিভাবে টাকা পেমেন্ট করতে হবে সেটাও বলে দিবে। আমাদের বিকাশ, রকেট, নগদ, তারপরে হচ্ছে আপনার কার্ড, মানে অনলাইন পেমেন্ট সবগুলোই আমাদের চালু আছে, আপনার যে কোনো জায়গা থেকে পেমেন্ট করতে পারবেন, পেমেন্ট নিয়ে কোনো অসুবিধা নাই। হুম, ঠিক আছে, এখন আমাদের 20% ডিসকাউন্টও মনে হয় স- চলতেছে। স্যার আমি একটু বলি। হম হম, অবশ্যই। আহ, স্যার আমাদের হচ্ছে এখন ক্রাশ ব্যাচের পেমেন্ট হচ্ছে আফটার ডিসকাউন্ট 6,400 টাকা। তো এই সেশনে যারা ছিলেন 12 জনের মতো ছিলেন। তো এখান থেকে যদি কেউ এনরোল করেন তাহলে ওনাদের জন্য এক্সট্রা 400 টাকা ডিসকাউন্ট থাকবে। তো ওভারঅল হচ্ছে 6,000 টাকা ডিসকাউন্ট, ডিসকাউন্ট ফি আর কি। ওভারঅল ডিসকাউন্ট দিয়ে 6,000 টাকা। আর অফলাইনে হচ্ছে আমাদের এখন সার্জারি ব্যাচ নেই, আচ্ছা, শুধুমাত্র মক টেস্ট দিতে পারবেন স্যার যদি হ্যাঁ কেউ ভাই, দিতে একটু চান। ইন্টারাপ্ট করতেছি, ক্রাশ বেচের জি হচ্ছে স্যার। পেমেন্টটা কত বললেন? আফটার ডিসকাউন্ট 6,400 টাকা স্যার। 6,500? 400 স্যার। 400, আচ্ছা। তাহলে এই যে আপনাদের ক্রাশ বেচ এখানে হচ্ছে আপনি 6,400 টাকা এখন আপনার ডিসকাউন্ট চলতেছে। আপনি ক্রাশ বেচের মধ্যে 49 ক্লাস এবং লাইভ এক্সাম সহ সবকিছু পাবেন, ঠিক আছে? তার পরবর্তী বেচ হচ্ছে আমাদের এক্সাম উইথ সলভ বেচ। এক্সাম উইথ সলভ ব্যাচের ফি হচ্ছে এখন 5,000 টাকা। তো আফটার ডিসকাউন্ট হচ্ছে 4,000 টাকা। তাহলে খুবই এক্সিলেন্ট, আপনার এক্সাম এবং সলভ বেচ একসাথে এটা হচ্ছে আপনার 4,000 টাকা। এখানে আপনারা তিনটা মক টেস্ট সহ কিন্তু, হ্যাঁ, বিসিবিএসই স্ট্যান্ডার্ডে তিনটা মক টেস্ট সহ পাবেন। তারপর হচ্ছে আমাদের অনলি এক্সাম বেচ। অনলি এক্সাম আফটার ডিসকাউন্ট 3,200 টাকা। হ্যাঁ, খুবই এক্সিলেন্ট, তাহলে খুবই রিজনেবল প্রাইসে, হ্যাঁ। আমাদের এখানে আফটার ডিসকাউন্ট হচ্ছে 3,200 টাকা। এবং আমাদের আরেকটা বেচ হচ্ছে বেলিয়ন লাভ সাবস্ক্রিপশন বেচ। জি, আমাদের বেরিলাভ সাবস্ক্রিপশন ব্যাচ এবং হচ্ছে রিভিউ ব্যাচ দুইটারই সেম ফি 5,000 টাকা। আফটার ডিসকাউন্ট 4,000 টাকাই, এক্সাম সলভের মতো স্যার। আচ্ছা, তাহলে বেলি ল্যাব সাবস্ক্রিপশন এবং রিভিউ বেস হচ্ছে 4,000 টাকা। তাহলে আমরা সবকিছু বলে দিলাম। আর আমাদের হচ্ছে কোনো কনফিউশন নেই। আপনারা আমাদের সম্মানিত এক্সিকিউটিভ সাহেবের সাথে কথা বলবেন, উনি আপনাদেরকে পেমেন্ট পাথওয়েটা বলে দিবে, আপনারা পেমেন্ট করে ফেলবেন যারা হচ্ছে ইন্টারেস্টেড। আর আমাদেরকে ক্লাসের হচ্ছে এখন কম অনেকে বলেছেন যে পিডিএফটা শেয়ার করার জন্য। আমাদের এই যে বেসিক সাবজেক্টের সাথে যে করেসপন্ডিং বেরি ল্যাব, এটা যে টোটাল পিডিএফ আছে, যে কোন কোন টপিকের সাথে কি কি পড়বেন, এগুলো হচ্ছে আমরা দিয়ে দিব, হ্যাঁ। আজকে হচ্ছে ক্লাস শেষে আমরা হচ্ছে প্রোভাইড করে দেবো।
আর কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা তাহলে সেশন শেষ করতে চাই আজকে। আচ্ছা, এখানে একজন বলেছেন যে এক্সাম বেচে রুটিন ফলো করলে সব শেষ হবে কিনা টাইমলি। হ্যাঁ, অবশ্যই শেষ হবে। আমরা তো বললাম যে আপনি যখন হচ্ছে আহ এক্সাম বেচের সাথে হচ্ছে আপনি যখন আগাবেন, আমি আরেকবার দেখিয়ে দিই এটা, তাহলে হচ্ছে আর কোনো কনফিউশন থাকবে না। এই যে দেখেন, এটা হচ্ছে আমাদের ক্রাশ বেসের যে লাস্ট ক্লাস, ঠিক আছে? এটা মোটামুটি আমাদের এপ্রিল মাসের, মে মাসের হচ্ছে আমাদের 24 তারিখে হয়ে যাবে, ঠিক আছে? আর মে মাসের হচ্ছে গিয়ে আমাদের 23 তারিখে হচ্ছে আমাদের ভেরি ল্যাবে ক্লাস শেষ হয়ে যাচ্ছে। এখন মানে লিস্ট আপনি 7 থেকে 8 দিন সময় পাবেন। এটা হচ্ছে আপনার ক্রাশ বেসের ক্ষেত্রে যদি এই রুটিনে আগান। আর যদি বলেন যে না, আপনি ওইটা যেটা বললাম যে আপনি টানা পড়বেন, যে আমি 7-8 দিন পড়ে ফেলবো, তারপরে 7-8 দিন পড়ে ফেলবো নিজের মতো করে, যেটা ক্রাশ বেচের সাথে রিলেটেড না, আপনি শুধু পরীক্ষা দিবেন, এরকম যারা আছেন যে আমি শুধু পরীক্ষা দিব কিন্তু আমি এরকম টানা পড়ে ফেলবো, তাদের ক্ষেত্রে হচ্ছে আমরা আগের যে সেশনটা নিয়েছিলাম সেই সেশনের লিঙ্ক আমরা কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনি সেখান থেকে ওই রুটিনটা ফলো করতে পারেন। আর এক্সাম বেচ যেটা, অনলি এক্সাম বেচ এবং সলভ এক্সাম উইথ সলভ বেচ, দুইটারই কিন্তু একই রুটিন, এবং এটা একইভাবে শেষ হবে হচ্ছে আপনার মে মাসের 25 তারিখে। তার মানে আপনার পরীক্ষা হবে হচ্ছে ধরেন জুন মাসের, আমরা ধারণা করছি জুন মাসের 4 থেকে হয়তো বা 7 তারিখ এর মধ্যে হয়তো বা পরীক্ষা হবে। তো সার্জারি পরীক্ষা হয়তো 6 তারিখ হতে পারে, 7 তারিখও হতে পারে। তো আমরা আহ, সর্বনিম্ন ধরে রাখি যে হয়তো বা 4 বা 5 ধরে নিলাম। তো 25 তারিখে যদি আপনার ক্লাস শেষ হয় তাহলে আপনি হাতে পাচ্ছেন 10 দিন। এই 10 দিন আগেই আপনার টোটাল সব এক্সাম শেষ হয়ে যাবে, এক্সেপ্ট হচ্ছে ফাইনাল মক টেস্ট, ঠিক আছে? তো ফাইনাল মক টেস্ট আমরা লাস্টের 10 দিনের মধ্যে থাকবে কেন? কারণ আপনি তখন তো ফুল প্রিপারেশন নিচ্ছেন, আপনার তো সব পড়া শেষ, আপনার সব এক্সাম দেওয়া শেষ। তখন আপনি হচ্ছে টোটাল এই সিস্টেমের উপরে পরীক্ষা দিবেন, মানে আপনি বেসিকের পড়া এবং হচ্ছে ভেরি লেভেল পড়া, টোটাল পড়ার উপর আপনি ফাইনাল মক টেস্ট গুলো অ্যাটেন্ড করবেন। তখন আপনার পড়াগুলা মানে একসাথে হবে আর কি, একসাথে প্রিপারেশন হবে। এটা হচ্ছে আপনার শেষ 10 দিনের কথা বলছি, ঠিক আছে? মে মাসের 25 তারিখের আগে, 25 তারিখে আপনাদের সব মানে এক্সাম শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর এরপরে আপনারা শুধু মক টেস্ট দিবেন 3টা। এবং আমার যে লাস্ট মক টেস্ট সেটাও হবে পরীক্ষার কমপক্ষে 3 দিন আগে, ঠিক আছে? এটা নিয়ে অরিড হওয়ার কিছু নাই। পরীক্ষা 3-4 দিন আগে আমাদের সব মোটামুটি এক্সাম ক্লোজ হয়ে যাবে। আর পরীক্ষার যে লাস্ট 3-4 দিন থাকবে, লাস্ট 3-4 দিন আপনারা কি কি পড়বেন এগুলো আমরা বলে দিব। আমাদের যে এক্সাম বেচ হোক অথবা আমাদের যে ক্রাশ বেচ হোক, আমরা সেখানে বলে দিব। ইভেন আমাদের যারা হচ্ছে কোনো বেচে ভর্তি থাক, মানে এক্সাম বেচ অথবা হচ্ছে আমাদের ক্লাস বেচে, মানে যে লেকচার বেচ, যেগুলো লেকচার বেচের মধ্যে যদি ভর্তি নাও থাকেন, তারপরেও যদি আপনার মানে পড়ার সুবিধার্থে আপনি যে কোনো একটা এক্সাম বেচে আছেন কিন্তু কোনো ক্লাস করতেছেন না, তারপরে যদি আপনার মনে হয় যে না, আপনার ওই লাস্টের 4-5 দিন কি পড়বেন অথবা পরীক্ষার আগের দিন কোন কোন টপিক গুলো পড়বেন এগুলো আপনার প্রয়োজন, তাহলে আমাদের হচ্ছে গিয়ে ওই বেচের মধ্যে আমাদের যে এক্সিকিউটিভ থাকবে ওনাকে যখন আপনি নক দিবেন, আমরা এটা প্রোভাইড করে দিব, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আপনি হচ্ছে গিয়ে ফুল সার্ভিসটাই পাবেন আমাদের থেকে, ঠিক আছে? আমরা হচ্ছে বলে দিব যে আপনি এই টপিক গুলো পড়বেন, এগুলো এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটার একটা হয়তো বা আমরা আপনারা যেহেতু চাহিদা দিয়েছেন, আমরা এটার জন্য একটা ইয়া করব, শীট তৈরি করব অথবা হচ্ছে একটা পিডিএফ বানাবো, সেখানে হচ্ছে আমি পিডিএফ আকারে বলে দিব আমরা যে এই টপিক গুলো পড়বেন, এগুলো এগুলো হচ্ছে আমাদের জন্য এক্সামের জন্য এখন ইনফিনিটি স্টার টপিক, এগুলো না পড়ে পরীক্ষা হলে যাওয়া যাবে না। তাহলে আপনারা সেটা 4-5 দিন আগ থেকে পড়া শুরু করে ফেলতে পারবেন, ঠিক আছে? যেহেতু আর কারো কোনো কোশ্চেন নাই, তো আজকের মতো সেশন এখানেই শেষ করছি। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আপনারা হচ্ছে আমাদের ইয়াতে করতে পারেন। আমাদের হচ্ছে চ্যাট বক্স ওপেন থাকবে, এবং আমাদের যেই অনলাইন সেশনটি হলো সেখানে কমেন্ট বক্সে আপনারা করতে পারেন, সেখানে আমরা বিস্তারিত আরেকটু কথা বলার চেষ্টা করতে পারবো, অসুবিধা নেই। আর আমাদের যেহেতু টোটাল ক্লাসের মধ্যে যদি কারো কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বা আমাদের সাইড থেকে যদি কোনো কিছু আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হয়, তাহলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ঠিক আছে? আপনারা প্রিপারেশনটা খুব সুন্দর হোক, আপনাদের জার্নিটা খুবই সুন্দর হোক। হ্যাঁ, আপনাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আমরা চাই সবারই সাফল্য ধরা দিক। এবং অবশ্যই মানে পরীক্ষা কেউ মিস করবেন না। আর যাই হোক, জোনে পরীক্ষা অবশ্যই দিবেন। আপনি নতুন হন, পুরাতন হন, আপনি মাত্র পাশ করেন, আপনার বিএমডিস আছে মানে আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা দিতে অবশ্যই যাবেন। আপনি যদি আমাদের সিনাপসে ভর্তিও না হন তাও আপনি পরীক্ষা দিবেন, পরীক্ষা মাস্ট দিবেন। ওকে, তাহলে আমি বিদায় নিচ্ছি। আহ সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ।